আমি করে দিচ্ছি। হুম। দেবাংশু জয়েন করেছেন, অবনীত। অরিত্র জয়েন করেছে। পূজা, I think Pauli and Ritav joined. Julia joined. Let me just call Piali once. হ্যাঁ পিয়ালি, আমরা মিটিং শুরু করে দিয়েছি, তুমি জয়েন করতে পারো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, I think we have quorum. So, good morning, everyone. Piali is joining in a moment. I just had a chat with her. And so I am particularly sticking to English right now because I at least see one person here who doesn't understand Bengali that much. Welcome, Julia. And good morning. Thanks a lot, everyone. Though I am sticking to English right now because of Piali's comfort, we will be primarily maintaining Bengali as our mode of communication in this particular session. Some of you may need some help from your parents to get things translated. And I would urge the parents to please help them understanding some of the things that we will be discussing. As you know, this is our second session. And actually, it's good that I can use this time till Piali joins the call to give you a brief introduction of these K-Talk sessions that we have started. Christian joined as well. Yeah, so this is our second session, and I hope this will be a fascinating one for all of us because the person who will be presenting her life story, her adventures, is someone who has kind of conquered 6 of the 10 highest mountain peaks that we have in the world, most of them. Oh, and Right, so here Piali. comes her, Piali. পিয়ালির একটা ছোট্ট করে ভূমিকা আমি দিয়ে দিই। পিয়ালির নাম আমি অনেকদিন আগে থেকে শুনেছি, কারণ আমি নিজে চন্দননগরের মানুষ এবং পিয়ালি চন্দননগরের একজন খুব এখন তো কৃতি সন্তান। এবং পিয়ালি দীর্ঘদিন ধরে পর্বতারোহণ করছে। পিয়ালি, তুমি যদি কিছু মনে না করো, তোমার ভিডিওটা অন করবে? আমরা তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দাদা, আমি অন করছি। আচ্ছা, ঠিক আছে। তো পিয়ালির নাম আমি অনেকদিন ধরেই শুনেছি এবং দীর্ঘদিন ধরেও পর্বতারোহণ করছে। আহ, আহ, এবং পিয়ালির গল্প আমরা আরো শুনবো পরে আস্তে আস্তে আজকের সেশনটায়। কিন্তু পিয়ালিকে আমরা যেভাবে চিনি, আমরা চন্দননগরের যারা চন্দননগরে থাকি বা চন্দননগরের বাইরে থাকি যারাই, সেটা হচ্ছে ওর যে ডিটারমিনেশন, রাইট? এবং কত রকম প্রতিকূলতা, চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে এবং তারপরেও একের পর এক ওর সাফল্যের কাহিনী তৈরি করেছে। সেটা থেকেই আমরা পিয়ালিকে মূলত চিনি এবং পিয়ালির সঙ্গে আমার পরে দেখা হয় গত বছর যখন আমি চন্দননগরে গেছিলাম। তখন একটি অনুষ্ঠানে প্রথম আমার পিয়ালির সঙ্গে দেখা হয়।
এবং পিয়ালির এই গল্প শোনার জন্য আমরা সবাই অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করব আজকে। এবং তার আগে, সেখানে যাবার আগে একটা ছোট্ট করে আমাদের কে টক্সের যে ভূমিকা আমরা দিচ্ছিলাম, আমাদের আজকে এটা দ্বিতীয় সেশন কে টক্সের। গত মাসে আমাদের কে টক্সের সেশনে আমরা হোস্ট করেছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী যোগেন চৌধুরীকে, এবং সেই সেশনটাও আমাদের একটি খুব সুন্দর সেশন হয়েছিল। তাতে উনি আমাদের ছাত্রদের এবং আমাদের অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং এবং তার সঙ্গে সঙ্গে উনি আমাদের জন্য একটি ছবিও এঁকে এঁকে দিয়েছিলেন, মানে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে উনি সেখানে সেশনটার আগে একটা সুন্দর ছবি এঁকে দিয়েছিলেন। আমাদের ছাত্রছাত্রীরাও ওনার জন্য ওনার সেশনে চলাকালীন কিছু ছবি এঁকেছিল। এই রকম কে টক্স সেশন আমরা প্রতি মাসেই প্রায় একটি করে হোস্ট করার পরিকল্পনা নিয়েছি। যেমন আজকে পিয়ালি, এর আগে যোগেন চৌধুরী ছিলেন। জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি ভারতবর্ষে যেদিন যুব দিবস পালন করা হয়, সেই দিন আমাদের একজন স্বামীজির জীবন সম্পর্কে বিশেষজ্ঞ, একজন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক স্বপন বন্দ্যোপাধ্যায়, উনি স্বামীজির জীবন, স্বামীজির কার্যকলাপ নিয়ে একটি প্রেজেন্টেশন করবেন। ফেব্রুয়ারি মাসে আমরা যেটা আপনাদের সামনে যেটা বলতে পারছি এখন, যেটা আমরা প্রকাশ্যে হয়তো সেইভাবে পাবলিসাইজ করতে পারবো না বিকজ অফ প্রফেশনাল কনস্ট্রেন্টস, ফেব্রুয়ারি মাসে আমাদের গেস্ট স্পিকার ইসরোর একজন সায়েন্টিস্ট, বাঙালি সায়েন্টিস্ট, যিনি অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে চন্দ্রযান এবং মঙ্গলযান মিশন হয়েছিল তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এরকম একজন মহিলা বিজ্ঞানী ইসরো থেকে, তিনি ভারতবর্ষের স্পেস রিসার্চ নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবেন। এবং so Julia, I know probably you don't understand, you cannot understand some of this, Christian, same with you. So what I was just telling them that in February we will have host a scientist from Indian Space Research Organization, who was actually one of the biggest names in India's mission to Moon and Mangalyaan. So those two were very successful missions by Indian Space Agency. And why it was very popular, because at the very, very low cost, the Indian Space Organization actually could conduct the mission. So there was a very popular thing that, I don't know if any of you have watched the movie Gravity. The budget to make that movie was actually more than the kind of money India spent on those actual missions. So আমাদের সেই ইসরোর সায়েন্টিস্ট উইল প্রেজেন্ট অ্যাবাউট ইন্ডিয়ান স্পেস সায়েন্স। তারপরে আমাদের 2 মাসের একটা ব্রেক নেব আমরা, তার কারণ ওই সময় আমাদের বাচ্চাদের নাটকের প্রিপারেশন হয়, সেই জন্য আমাদের মার্চ এবং এপ্রিল মাসে আমাদের কোনো আমরা কে টক্সের সেশন স্কেডিউল করিনি। কিন্তু আমরা আবার ফিরে আসব মে মাসে আমাদের গেস্ট স্পিকার হবেন আমাদের বাংলার শুটিং টিম। Many of you probably know that in India of late, as an Olympic sports, India has done exceedingly well in the sports of shooting, rifle shooting or air shooting. So আমাদের বাংলার একজন শুটিং টিমের কোচ কোয়েলি ডালমিয়া। So Koeli will be presenting about the sport, our achievements, and what it means to be a sportsman, right? So সেই সেশনটা হবে আমাদের মে মাসে। এবং জুন মাসের আমাদের যিনি স্পিকার, আমাদের খুব কাছের মানুষ, এবং আজকে তিনি আমাদের এই কলে বসে আছেন, সৌরভ দা, অ্যানাদার চন্দননগর পার্সন। পিয়ালি, তুমি চেনো না সৌরভ দাকে, তুমি পরে হয়তো আলাপ হবে। সো সৌরভ দাও চন্দননগরের মানুষ, এবং সৌরভ দা একজন খুব সফল অন্ট্রেপ্রেনার, নিউ ইয়র্কে থাকেন। কাজেই বিজনেস ওয়ার্ল্ড থেকে সৌরভ দা আমাদের প্রেজেন্ট করবেন যে একজন একটা ছোট শহর, চন্দননগরের মতো একটা শহর থেকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার যে গল্প, এবং আমরা কি শিখতে পারি সেখান থেকে, সৌরভ দা সেই নিয়ে আমাদের কে টক্সের সেশন দেবেন জুন মাসে। আমরা বিশেষ করে ফেব্রুয়ারি, মে এবং জুন মাসের তারিখগুলো আপনাদের জানিয়ে দেব শিগগিরই। কিন্তু আর বেশি সময় না নিয়ে আমি চলে যাব আমাদের আজকের মুখ্য অনুষ্ঠানে,
পিয়ালির কাছে। সো সৌম্য বা রাজদীপ, তোমরা একটু এই গ্যালারি ভিউটা অফ করে কি ইয়ে করে দিতে পারবি, স্পটলাইট ভিউ? নাকি এটা শুধুই আমার কাছেই আসছে? think সৌম্যকে আমি কোহোস্ট করতে চাইছি, কিন্তু আই কান্ট সি হিম। সৌম্য বোধহয়, সৌম্য কি কোরক কালচারাল অ্যাসোসিয়েশন নিয়ে জয়েন করেছো? আচ্ছা, দেখছি আমি পিয়ালিকে দেখি ইয়ে করতে পারি কিনা, 1 মিনিট। আমি দেখি পিয়ালিকে পিন ফর এভরিওয়ান করতে পারি কিনা, 1 মিনিট। স্পটলাইট ফর এভরিওয়ান। সো নাও, পিয়ালিকে এবার সবাই দেখতে পাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, এই তো পিয়ালি, তোমাকে সবাই দেখতে পাচ্ছে এবং তোমার পেছনে অত যে ট্রফি সেটাও আমরা সবাই দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি। সো পিয়ালি, প্রথমেই তোমাকে অশেষ 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 ধন্যবাদ। তুমি যে আমাদের সময় দিয়েছো আজকে আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য, আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং আমাদের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য যে সময় বার করে দিয়েছো, তার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক তোমার ইউ দাদা, কোরককে অনেক শুভেচ্ছা, আমার প্রণাম সবাইকে, গুরুজনদের প্রণাম। না, অবশ্যই তুমি তো কোরক কে টক্স এর কথা তো তোমাকে একটু বললাম। হ্যাঁ। কোরকের কথা হচ্ছে, আমরা এই গত বছরই, এই মানে 2024 সালেই জানুয়ারি মাসে আমরা একটি হুম, প্রথম স্কুল থেকে শুরু আচ্ছা করি। আমাদের একটি আচ্ছা। ছোট্ট স্কুল, আমাদের প্রথম শুরু হয়েছিল আমাদের 14 জন ছাত্রছাত্রী নিয়ে, এবং সেই আচ্ছা। 14 জন ছাত্রছাত্রী থেকে এখন আমাদের স্কুলের 34 জন ছাত্রছাত্রী আছে। তা আমরা মূলত অনলাইন স্কুল চালাই। এই এত দূরে আচ্ছা। বিদেশে বসে বাংলা শেখা বা শেখানো, এটা একটু শক্ত হ্যাঁ। কাজ, কিন্তু ওই আর কি, যেটুকু পারি আমরা চেষ্টা করে চলেছি। হ্যাঁ। আচ্ছা। ছোটদের বাচ্চাদের আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর তো ছোটরা তোমাকে অনেক কিছু প্রশ্ন করবে, তা হ্যাঁ দাদা, হ্যাঁ। সেই প্রশ্নগুলো এক এক করে যাব আমরা। তা হ্যাঁ কিন্তু দাদা। সব সেখানে যাবার আগে, ছোটদের প্রশ্নে যাবার আগে, প্রথমেই হ্যাঁ। তোমাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি যে, হ্যাঁ দাদা। আম, তুমি যে একজন মাউন্টেনিয়ারিং করো, রাইট, হ্যাঁ। পর্বতারোহী, তা হ্যাঁ। আহ, এই পর্বতারোহণ শুরু করার গল্পটা কিরকম? তুমি ছোট থেকে যখন বড় হলে, তুমি পর্বতারোহণে কিভাবে হ্যাঁ। ইন্টারেস্টেড হলে এবং তারপরে তুমি কিভাবে হ্যাঁ। সেটাকে বাড়িয়ে নিয়ে গেলে? হ্যাঁ, প্রথমে মানে আমরা একদম ছোট থাকতে মা বাবার মানে পড়াশোনা করানোর আমাদের খুবই ইচ্ছা ছিল মা বাবার। তো পাড়া প্রতিবেশীর থেকে যারা উঁচু ক্লাসে পড়ে, তাদের পরীক্ষা হয়ে গেলেই ওই পুরনো বইগুলো সংগ্রহ করতে মা বেরিয়ে পড়তো পাড়ায় সবার বাড়ি বাড়িতে। তো সেই রকমই কিশলয় বই, ওটা তো আমাদের এখানকার স্কুলের ছিল, মানে স্কুলে, সরকারি স্কুলের যে বই, বাংলা বই। তো সেইটা জোগাড় করে এনে আমাকে 5 বছর বয়সেই পড়াচ্ছিল বাংলা, পড়া, রিডিং পড়া এগুলো শেখাচ্ছিলেন মা। তো তখনই ওই কিশলয় বইতে তেনজিং নোরগে শেরপা, রেডমন্ড হিলারির এভারেস্ট বিজয় বলে একটা গল্প ছিল, এইটাও মা পড়িয়েছে। সব গল্প যেমন পড়ায় তার মধ্যে ওটাও পড়িয়েছে। তো মা বাবা কিন্তু কখনো পর্বতারোহণ কি জিনিস বা সেসবের সাথে কিছুই যুক্ত ছিল না। এমনকি আমার মা বাবার পরিবারও মানে কিছু ছিল, মানে বাবার দিক থেকেও বলতে গেলে, মায়ের দিক থেকেও বলতে মানে বাড়ির চৌকাঠ পেরিয়ে বেশি দূর যাবে এটাই কখনো মানে কল্পনা করতে পারতো না, বাবার দিকে মায়ের দিকেও। তো সেইখানে এবার যখন ওই মানে ওই এভারেস্ট বিজয় গল্পটা পড়ে আমার এত ভালো লেগে যায়, মানে মনে হচ্ছে যেন ওদের সাথে সাথে আমিও উঠছি, তেনজিং নোরগে শেরপার সাথে আমিও এভারেস্ট আরোহণ যাচ্ছি, ওদের সাথেও আছি, এরকম একটা মানে ফিলিংস হতে থাকে। তখন আমি তো প্রচন্ড বায়না শুরু করি যে আমি মানে পর্বত আরোহণ ছাড়া যেন আমি বাঁচতেই পারবো না, ওইটাই মানে আমাকে হতেই হবে। তো সেই বায়না থেকে, সেই থেকে মা বাবা প্রথম মানে পাহাড়ের মতো হিমালয়, দুর্গম জায়গায়, মানে যারা কোনোদিন বাড়ির চৌকাঠ পেরোতো না, তারা মানে আমার বায়নাতে হিমালয়ে যাওয়া শুরু হলো। এবং অপূর্ব চক্রবর্তী স্যার, হ্যাঁ, উনি হচ্ছেন আমার পর্বতারোহণের মানে ছোটবেলা থেকে যিনি শিক্ষক, ওনার হাত ধরেই শুরু। এবং আরো স্যার ম্যাডামরা ছিলেন, কিন্তু অপূর্ব চক্রবর্তী স্যার তো মানে কি বলবো, মানে ভগবানের সমান মানুষ, ওনার জন্যই আজকে আমার এই জায়গায় পৌঁছানো। তারপর তো বহু মানুষ, চন্দননগরের মানুষ প্রচুর মানে প্রচন্ড ভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, অমিয় জেঠু জেঠিমা তো প্রচন্ড ভাবে সাপোর্ট করেছেন। তো এই সবাইকার আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্টেই এই জায়গায় পৌঁছানো।
তো সেই 6-7 বছর বয়স থেকে আমার ওই হিমালয়ে যাওয়া এবং বাচ্চাদের যেটা হয় ছোটদের, যেটা ভালোবাসে, যেটা আনন্দ পায়, সেইটা মানে দৌড়ে দৌড়ে তখন আমি ওখানে দৌড়ানো শুরু করতাম। পাহাড়ে গিয়ে আমার এত ভালো লাগতো, চড়াই বেয়ে বেয়ে। এবং এক একটা ট্রেকিং তো 14 কিলোমিটার, কেদার, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরি অমরনাথ, এক এক দিনে 14-15 কিলোমিটার করে ট্রেকিং থাকতো। তো তখন আমি তো দৌড়ে দৌড়ে এগিয়ে যেতাম অনেক। ওরম খাড়াই চড়াই হাই অল্টিটিউড, সেখানেও তো অক্সিজেন কম, যত আমরা উচ্চতায় যাই অক্সিজেন ক্রমশ কমতে থাকে। তো তখন ওইখানে আমি ওরকম দৌড়তাম এবং রাস্তার আশেপাশে যে খাড়াই পাথরের দেওয়ালগুলো, সেইগুলো বেয়ে বেয়ে আমি উঠে যেতাম। তো এই করে করে এই যে এখন আমি অক্সিজেন ছাড়া করতে পারি, সেটা কিন্তু এই ছোট থেকে আমার ওই পাহাড়ে দৌড়ে দৌড়ে হার্ড লাংস ওইভাবেই তৈরি হয়ে গেছে। এবং আমি যখন দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যেতাম, আবার মা বাবা পিছিয়ে যেত অনেক, আবার মা বাবাকে খুঁজতে আসতাম পেছনে দৌড়ে দৌড়ে, আবার পেয়ে গেলে আবার দৌড়তাম। তো 14-15 কিলোমিটার বোধহয় 2-3 গুণ আমি ওই বয়সে মানে ওরম খাড়াই পথ বেয়ে দৌড়ে নিতাম। তো ওইভাবে শুরু। তারপর ওই অপূর্ব চক্রবর্তী স্যার, উনি বাবার বন্ধু, তো ওনারাও করতেন অভিযানের, তখন তো ওনারা অভিযান করতেন বিভিন্ন পর্বতাভিযান, সেই ইকুইপমেন্ট গুলো এক্সিবিশন হতো। হ্যাঁ, যে যন্ত্রপাতিগুলো দরকার পড়ে, তারপর ওখানকার ভিডিও, ফটো, সেগুলোও দেখানো হতো, ফিল্ম দেখানো হতো। তো সেইগুলো তো তারপর ছোট থেকে বাবা মার সাথে যাওয়া শুরু। তারপর স্যারের হাত ধরে রক ক্লাইম্বিং এ কিভাবে ওই যে যন্ত্রপাতি, সেফটি নিজের কিভাবে রাখতে হয়, কিভাবে দড়ি লাগাতে লাগাতে যেতে হয়, ক্যারাবিনার, রক পিটন, আইস পিটন, হ্যাঁ, এইসব শেখা শুরু হলো। তারপরে তো দার্জিলিং HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ওখান থেকে অভিযানের ট্রেনিং নিতে হয়। ওই ট্রেনিং ছাড়া পর্বত অভিযানে যাওয়া যায় না। যে টেকনিক্যাল ব্যাপারগুলো, ওগুলো তো আইসে গিয়েই মানে প্র্যাকটিস করতে হয় বা ট্রেনিং নিতে হয়, আইস ছাড়া সম্ভব নয়। তো ওখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা গ্লেসিয়ারের ওখানে রাঠং গ্লেসিয়ার বলে একটা আছে, ওইখানে ওই আইস ক্লাইম্বিং, ওখানে আইস মানে তো পাথরের মতো কঠিন। তো 17,000 ফুট উচ্চতা এরকম প্রথম গেলাম। তো সেইখানে ওই গ্লেসিয়ারে আইস ক্লাইম্বিং, আইসেক্স, ক্র্যাম্পন, যে জুতোর তলায় কাঁটা লাগায় সেই সব লাগানো শেখানো, আইসেক্স কিভাবে ব্যবহার করতে হয়, ক্র্যাম্পন কিভাবে ব্যবহার করতে হয়, সেই প্রথম মানে ওই ক্রিভার্স দেখা, গ্লেসিয়ারে যে ফাটল থাকে তাকে ক্রিভার্স বলে। এবং রিভার্সের শেষ অনেক গভীর হয়, মানে তার গভীরতা কোথায় বা শেষ কোথায় কেউই জানে না। তো সেই রকম সেই সব দেখা, এবং তার ভেতরেও আমাদের নামিয়েছিল, মানে ওর মধ্যে একটা রেস্কিউ এরও পার্ট থাকে। এবং ক্রিভার্সের ভেতরে ওই দড়ি বেঁধে নামায়, আবার তাকে কিভাবে সি পুলি, জেট পুলি করে মানে তুলতে হয়, কনসাস থাকলে বা আনকনসাস থাকলে আলাদা আলাদা সিস্টেম থাকে, সেই কিভাবে রেস্কিউ করতে হয়, এই সবও শেখানো। সেই আর কি প্রথম দিয়ে। তো ওখানে সব লেভেল থাকে, বেসিকে এ গ্রেড পেলে অ্যাডভান্সে এ গ্রেড পেলে আলপাইন লিডারশিপ ট্রেনিং। তারপর ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন আছে, ওটা ইন্ডিয়ার অ্যাপেক্স বডি, ওনারাও কোর্স করান। ওখান থেকেও মানে ওনাদেরটা আবার সিলেকশন করে হয়, মানে আমরা ছোট থেকে যা যা কোর্স অভিযান করেছি তার বেসিসে সিলেকশন হয়। সারা দেশ থেকে ছেলে মেয়ে সবাইকেই সিলেক্ট করে। সেখানে আমি পশ্চিমবঙ্গ থেকে আমি সিলেকশন পেয়েছিলাম। তো সেই সব ট্রেনিং গুলোও নিয়েছি। এই করে তারপর তো অভিযান 2008-এই প্রথম আমাদের HMI থেকে একটা চূড়ায় নিয়ে গিয়েছিল, ওটা হচ্ছে সিকিমে, ওই রাঠং গ্লেসিয়ারের ওখানে রেনক পিক বলে একটা আছে, রেনক পিক। তারপরে অ্যাডভান্সে আমাদের কাবরু সাউথে নিয়ে গিয়েছিল। এবং অ্যাডভান্স যেটা হয়েছিল সেটা আবার প্রি এভারেস্ট ট্রেনিং আমাদের হয়েছিল 2010-এরটা, মানে আমাদের স্পেশাল অ্যাডভান্স কোর্স ছিল যাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ বলে কানেকশনটা বাজে। আমি ওকে একবার বলছি। তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। দাদা শোনা যাচ্ছে আমার কথা? এইবার মাঝখানে একটুখানি কেটে গেছিল, আবার শোনা যাচ্ছে। আচ্ছা দাদা, ও নেটওয়ার্কটা বোধহয় সমস্যা করছে একটু। না না, এখন শোনা আর যাচ্ছে, তুমি বলতে পারো। আচ্ছা দাদা, তো তারপরে সেই প্রি এভারেস্ট ট্রেন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, প্রি এভারেস্ট ট্রেনিং এ মানে অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের এভারেস্ট টিম যারা সিলেক্ট হয়েছিল তারাও ছিল, এবং শেরপারাই বেশিরভাগ ছিল, কারণ সিভিলিয়ান
খুব একটা তো পাল্লা দিতে পারে না শেরপাদের সাথে, ওই কারণে সিলেকশনে শেরপারাই বেশি সিলেকশন পেয়ে গিয়েছিল। তো আমি সিভিলিয়ানের মধ্যে সিলেকশন পেয়েছিলাম, কারণ 5-6 বছর বয়স থেকে এত দৌড়াদৌড়ি করেছি, মানে আমি বেসিক অ্যাডভান্সেও গিয়ে দেখেছি শেরপাদের সাথে মানে পাল্লা দিয়ে ওদের একই স্পিডে আমি ক্লাইম্ব করে নিতাম। তো সেই ইয়েতে আমি 2010-এ প্রি এভারেস্ট আমার হয়ে গিয়েছিল। কিন্তু এই মানে এভারেস্ট অভিযান গভর্নমেন্ট যদি করে সুবিধা হয়, না হলে নিজের পক্ষে খরচা এতটা বেশি, নিজের পক্ষে করা তো খুবই কঠিন। তো যে কারণে 2010-এ আমার ট্রেনিং হয়ে গেলেও এভারেস্ট অভিযান ওই সময় করতে পারিনি। তো তারপরেই 2022-এ তো এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে দুটো একসাথে সামিট করেছিলাম, এবং সেটা সবার ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট, চন্দননগরের মানুষ, তোমাদের মতো মানুষ যারা বিদেশে থাকে বা অন্যান্য রাজ্যে থাকে, তারাও খবর পেয়ে গিয়ে এসেছিল। তো এইভাবে সবার সাপোর্টে। তোমার বেসিক্যালি তোমার 5-6 বছর বয়স থেকে যে দৌড়দৌড়ি শুরু হয়েছে, হ্যাঁ, তুমি এখনো সেই দৌড়দৌড়ি চালিয়ে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা সেই প্রশ্নে আসবো আস্তে আস্তে। আমি আমি জানি তোমাকে কিভাবে আহ, হ্যাঁ, লোকের কাছে যেতে হয়েছে এবং লোকেও কিভাবে হ্যাঁ, অবশ্যই এগিয়ে এসেছেন সাহায্য করতে, সেই প্রশ্নে আমরা হ্যাঁ, আসবো। এবার আমি বরং তার আগে আমাদের ছোট্ট একজন বন্ধুর থেকে একটা প্রশ্ন নিয়ে নিই। তার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। অরিত্র, আমি জানি তুমি একটা প্রশ্ন করতে চাও। তুমি কি একটু তোমার নিজের সিস্টেমটা আনমিউট করে প্রশ্নটা করবে? অরিত্র, Um, did you get কি কি না তুমি ঠিক কি আছে, তুমি ফ্রস্ট বাইট নিলে? হ্যাঁ, ও বাংলায় বুঝবে, বললে উত্তরটা হ্যাঁ, বাংলায় দিলে। ওকে যদি না বুঝে, ওর বাবা মারা আমি বলে দিয়েছি সবাইকেই হেল্প করবে একটু বুঝিয়ে বলতে, বা কোনো আচ্ছা, অসুবিধা নেই। তুমি বল। আচ্ছা। হ্যাঁ, ফ্রস্ট বাইটটা মেনলি বেশি হয় যাদের অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায় যখন শরীরে, তখনই হাতের যে এক্সট্রিম পয়েন্ট গুলো হয়, মানে হাতের আঙুল, মানে হাতের ফিঙ্গার গুলো বা পায়ের টোতে, তখন অক্সিজেন ঠিক মতো পৌঁছয় না, বা কানের এই লতিতে, নাকের ডগাতে, যেগুলো এক্সট্রিম পয়েন্ট হয় একদম শরীরের। তো সেই জায়গাগুলোতে অক্সিজেন পৌঁছানো তাদের ক্ষেত্রে আরো কমে যায়, যাদের অক্সিজেন স্যাচুরেশন এমনি শরীরে কমে যায়। তো তাদের ক্ষেত্রে ফ্রস্টবাইটের চান্সটা আরো বেশি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমি তো 8,000 মিটারের মানে ডেথ জোন যেটাকে বলে, 26,000 ফিটের ওপরে ডেথ জোন, বা 8,000 মিটারের ওপরে হচ্ছে ডেথ জোন। এবার ডেথ জোনের ওপরে আমি 8টা মানে 8 এক্সপিডিশন করেছি, তার মধ্যে 6টা পিক, 6বার আমি পিক সামিট করেছি। উচ্চতম শৃঙ্গ ওয়ার্ল্ডের হাইস্ট পিক আমি 6টা সামিট করেছি। তো আমার সেইভাবে কখনো ফ্রস্টবাইটের সমস্যা আসেনি, কারণ ছোটবেলা থেকেই আবার একটু নেটওয়ার্কটা গন্ডগোল করছে। একটু সময় দিই, কারণ ফিরে আসবে। গতবার এসেছিল অন্তত। এইভাবে অভ্যেস এবং অক্সিজেন যেখানে 50-60 নেমে গেছে, সেখানেও আমার 97 অক্সিজেন স্যাচুরেশন, অন্যদের যখন পিয়ালি 50-60 পিয়ালি স্যাচুরেশন। পিয়ালি, হ্যাঁ, জাস্ট একটা কথা, হ্যাঁ তোমার দাদা। কথাটা মাঝখানে আবার একবার কেটে গেছিল। ফলে তোমার লাস্ট আচ্ছা, যেটা তুমি বলেছো সেটা হচ্ছে আমরা যেটা শুনেছি সেটা ইনফ্যাক্ট এখন বোধহয় আবার কেটে গেছে, কারণ আমি ওর ছবিটা স্ট্যাটিক দেখছি। আচ্ছা, আমাদের কি সবাই যদি ভিডিও অফ করে দিই তাহলে কি ওর ব্যান্ডউইথটা কিছু ইমপ্রুভড হবে? হ্যাঁ, আই থিঙ্ক ভিডিও অফ করে দিলে বেটার, মানে আমরা সবাই ভিডিও অফ করে দিলে বেটার হবে। লেটস এভরিবডি টার্ন অফ দেয়ার ভিডিওস, সবাই ভিডিও অফ। ইয়ালি কি ড্রপ অফ করে গেল? না, ড্রপ অফ করেনি এখনো। দেখতে পেল? হ্যাঁ, এইবার ড্রপ অফ হলো। এবার ড্রপ। আচ্ছা, না আমি তো পিয়ালির নাম দেখতে পেলাম একটু। ওই তো পিয়ালি। পিয়ালি, এবার তুমি মিউট আছো, আমি তোমাকে আনমিউট করতে বলি, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ করেছি হ্যাঁ, এবার। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার হ্যাঁ। তো তোমার আবার হ্যাঁ, কেটে দিল মাঝখানে, তা তুমি হ্যাঁ,
কতটা শোনা গেছে একটু বলবে কি, কোন ওই যে মনে আছে হ্যাঁ কি করে? হ্যাঁ মনে আছে, সেটা হচ্ছে তুমি বলছিলে যেহেতু তোমার অক্সিজেন স্যাচুরেশনে ইয়ে হয়, তুমি হ্যাঁ, ছটা ওরকম 26,000 হ্যাঁ, এর উপরে গেছো, সেই জন্য হ্যাঁ, তোমার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, সেইটুকু বলেছো। হ্যাঁ। তো অন্যান্য পর্বতারোহীদের অক্সিজেন স্যাচুরেশনে যখন 50-60-তে স্যাচুরেশন চলে যায়, তখন আমার 97-এ স্যাচুরেশন থাকে। তো এরকম মেপে দেখেছি। তো সেই কারণেই হয়তো আমার কখনো ফ্রস্টবাইটের সমস্যা কোনোদিনই হয়নি। কিন্তু লাস্ট যে অভিযানটা ছিল মাকালু, অন্নপূর্ণা তো 10ম উচ্চতম শৃঙ্গ, 10th হাইস্ট পিক, আর মাকালু হচ্ছে 5th হাইস্ট পিক। ওটাই 2023-তে আমি গিয়েছিলাম। তো অন্নপূর্ণা তো ডেডলিয়েস্ট পিক ওয়ার্ল্ডের, ওটাতেই ডেথ রেট সবচেয়ে বেশি, ওটা ভালোই ভালোই সামিট হয়ে গিয়েছিল। তার 1 মাসের মধ্যেই আবার মাকালু 5th হাইস্ট পিক আমি সামিট করেছিলাম। তো ওখানে একটা ঘটনা ঘটলো যে মাকালু সামিট করে যখন নামছিলাম, তো তখন দেখি যে ওই ক্রিভার্স যে বললাম, ফাটল গ্লেসিয়ারে, সেখানে একজন বিদেশি পর্বতারোহী পড়ে গিয়েছিল। এইবার ওখানে না কেউ কাউকে এখন এমনই হয়ে গেছে মানসিকতা, বাঁচাতে যায় না, মানে সবাই নিজেরটাই নিজে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি যেহেতু ছোট থেকে শিখে এসেছি, বললাম অপূর্ব চক্রবর্তী স্যার এবং আরো স্যার ম্যাডামদের পেয়েছিলাম, এবং HMI তেও খুব ভালো ভালো, কুসাং শেরপা স্যার, উনি তো পৃথিবী বিখ্যাত, সাঙ্গে শেরপা স্যার উনিও পৃথিবী বিখ্যাত। কুসাং স্যার কিছুদিন আগেই মারা গেলেন, এই 2 দিন হলো মারা গেলেন। তো ওনারও মানে যেটা হচ্ছে, এভারেস্ট উনি 5বার আরোহণ করেছেন। তো তো তাদের কাছে আমি মানে ট্রেনিং পেয়েছি, বেসিক অ্যাডভান্স, এটা একটা বিশাল আমার পাওয়া জীবনে। তো ওনাদের থেকে আমি যেটা শিখেছি সব সময়, যে পর্বতারোহণে সব সময় সহযোগিতা করতে হয়, কেউ বিপদে পড়লে তাকে ছেড়ে যেতে নেই। তো সেটা কিন্তু আমি সবসময় মনে রাখতাম। অন্যরা যে বদলে গেছে, আমি কিন্তু নিজেকে ওইভাবে বদলাই বা তাদের মতো হয়ে যাইনি কখনো। তো আমি শেরপা স্যারকে তখন বলি যে আমরা ওই বিদেশিকে উদ্ধার করে নিয়েই তবেই নামবো। কিন্তু ওখানে ওটাই, মানে কাউকে বাঁচাতে গেলে নিজেদেরও বিপদে পড়তে হয়, সেটাও সত্যি। তো ওকে তুলতে গিয়ে এবার, ও যেহেতু ওই ধাক্কা খেতে খেতে পড়েছে, তো ফাটলে যখন পড়েছে, গড়াগড়ি খেয়ে ধাক্কা খেতে খেতে পড়েছে, ওই যে বললাম আমাদের জুতোর তলায় ক্র্যাম্পন অ্যাটাচ করতে হয়, যে লোহার কাঁটা, লোহার নয় ওটা আরো মানে সংকর ধাতু, মেটাল দিয়ে তৈরি হয়, বিভিন্ন রকম মেটাল দিয়ে, যাতে আরো হার্ড হয় জিনিসটা। তো ওইটা ওর দুটো পা থেকেই ওই লোহার কাঁটাটা খুলে চলে গিয়েছিল। এবার ওখানে বরফ এতটা হার্ড হয়, মানে পাথরের মতো শক্ত হয়, আর টেম্পারেচার -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ডিপ ফ্রিজে তো -1-2 এরকম থাকে, তার মধ্যে কিছুক্ষণ হাত ঢুকিয়ে রাখলে হাত নীল হয়ে যায়, হাতে যন্ত্রণা কেমন হয় সবাই জানি আমরা। তো ওখানে আমরা -50-60 ডিগ্রি সেন্টিগ্রেডেই ওই 1.5 মাস 2 মাস ধরে থাকি, এক একটা অভিযান চলে। এবং যখন তুষার ঝড় আসে, তখন আরো টেম্পারেচার কমে যায়, মানে যত হাওয়ার বেগ বাড়বে তত টেম্পারেচার কমতে থাকবে, -70-80-90-100-তেও, মানে কত নিচে চলে যায় জানিও না। তো ওরকম হয়ে যায়। তো যখন মাকালু থেকে নামছিলাম, তুষার ঝড়ও এসে গিয়েছিল, এবং তার উপর তো ওই বিদেশি পর্বতারোহীকে আমরা তুষার ঝড়ের মধ্যেই আবার উদ্ধারের চেষ্টা করছিলাম, ফাটল থেকে তুলছিলাম। কিন্তু হচ্ছে কি, যেহেতু ওই খাড়াই বরফের দেওয়াল এবং প্রচন্ড স্লিপারি হয়, লোহার কাঁটাও আমাদের খুব গায়ের জোরে গেঁথাতে হয়, এমনই মানে ওটা কঠিন। আমাদের লোহার কাঁটাও স্লিপ করে যাচ্ছে, ছুঁচলো কাঁটা সেটাও স্লিপ করে যাচ্ছে, সেখানে ওর জুতো থেকে কাঁটা খুলে চলে গেছে। এবার ওকে আমরা যতবার তুলে আনছি ওপরে, ততবার স্লিপ কেটে ভেতরে চলে যাচ্ছে, কারণ ও তো কিছু দিয়ে মানে অ্যারেস্ট করতে পারছে না, নিজেকে আটকে রাখতে পারছে না। আমরা নয় লোহার কাঁটা দিয়ে নিজেকে অ্যারেস্ট করে রেখেছি, কিন্তু ওই খাড়াই ঢালে তাকে ওইভাবে ধরে রাখাও সম্ভব হচ্ছে না। এরম 2-3 বার হয়েছে। তারপরে আবার ওখানে যে ওকে অ্যাঙ্কার করে দড়ি বেঁধে রাখবো, সেটাও তো তখন আমাদের কাছে আর কিছু নেই, মানে তখন তো আমাদের সামিট হয়ে গেছে, নামছি, দড়ি টড়ি যা ইকুইপমেন্ট সব কাজে লাগানো হয়ে গেছে, আমাদের হাত ফাঁকা। তখন আবার কিছুটা ওপরে গিয়ে অন্য জায়গা থেকে আবার দড়ি কেটে এনে অ্যাঙ্কার খুলে আনা হলো, এনে ওকে আবার তুলে দড়ি দিয়ে বেঁধে অ্যাঙ্কার করে একটা জায়গায় রাখা হলো। ততক্ষণে ওয়াকি টকিতেও খবর দেয়া হয়েছে ওদের শেরপাদের, যে ওর জন্য যেন এক্সট্রা ক্র্যাম্পন আনে, না হলে তো নামানো কিছুতেই সম্ভব নয়। তো এইসব করতে 5-6 ঘন্টা কেটে গেছে। এবার যেটা বললাম, ওই তুষার ঝড়ে না আমার স্নো ব্লাইন্ডনেস হয়ে গিয়েছিল, মানে তুষার ঝড়টা প্রচন্ড এসে চোখের মধ্যে ঝাপটা মারে, এবং ওই বড় পাথরের কুঁচির মতো কঠিন হয়।
এবং ওখানে ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে অনেক বেশি হয়। কারণ আমরা যে পৃথিবী পৃষ্ঠতে থাকি, এখানে তো আমরা বায়ুমণ্ডলের নিচে থাকি, তো ওতে ইউভি রেটা অনেকটা আটকে যায়। আর আমরা যখন ওই 26,000 ফিটের ওপরে চলে যাচ্ছি, আমরা তো বায়ুমণ্ডলের ওপরে চলে যাই, তো ওখানে ইউভি রেটা পুরো ডাইরেক্ট চলে আসে। এবং আকাশ থেকে তো আসছেই, তার উপর আবার বরফ থেকে রিফ্লেক্ট করে চোখে আসছে। তো এইভাবে ওই স্নো ব্লাইন্ডনেস বলে, কিন্তু ওটা পার্মানেন্ট ব্লাইন্ডনেস নয়, ওটা 12-13 ঘন্টা বা 24-25 ঘন্টা, যার যেমন বেশি পরিমাণে হবে তত বেশি রেস্ট নিতে হবে। সেইটা করলে চোখটা আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। কিন্তু এবার তুষার ঝড়ে যখন আমরা নামা শুরু করি, ওই চোখে ওই সানগ্লাসের মধ্যে বরফের ঝাপটাটা এসে লাগছে, এবার বারে বারে হাতে করে পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু আমাদের তো পাহাড়ে সবসময় হাতটা তো ইউজ করতে হয়, হাতটা তো জোড়াই থাকে, সবসময় খাড়াই বেয়ে নামছি, তো তাইতে একটু কয়েক সেকেন্ড দেরি হয়ে গেছে সানগ্লাস পরিষ্কার করতে। তাইতে এমন মানে পুরো আস্তরণ একটা পড়ে গেছে সানগ্লাসে, আর সেটা পরিষ্কার করা যাচ্ছে না। তো এই জন্য আমি সানগ্লাসটা খুলেছিলাম। এবার আমি জানি যে সানগ্লাস খোলা মানে স্নো ব্লাইন্ডনেস হবেই, তার উপর ওই ঝড়ের ঝাপটা, ওই তুষার ঝড়ের ঝাপটা পাথরের কুঁচির মতো চোখে ঢুকে যাচ্ছে, এবং এই সমস্ত গাল ফাল পুরো মাংস খুবলে নেয় একদম, এবং মাংস খুবলে নিয়ে তার মধ্যে আবার ওই ইউভি রে এসে পড়ছে চোখেও, চোখ পুরো খুবলে গেছে, তার মধ্যে ইউভি রে ঢুকে যাচ্ছে। তো সেই এবার চোখ তো খোলা রাখতেই হবে, নাহলে তো দেখতে পাবো না কিছু, এবং এক চুল পা এদিক ওদিক করা যাবে না, ওই চারদিকে ফাটলে ভর্তি, ওই ক্রিভার্স যে গ্লেসিয়ারের ফাটলে ভর্তি। তো যাই হোক, এইবার আমি জানি যে 4-5 ঘন্টার মধ্যে আমার চোখ অন্ধ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে আমি ক্যাম্প 3-তে পৌঁছে যাব, তাঁবুর ভেতর পৌঁছে যাব, দিয়ে চোখটা বন্ধ করে রাখবো, স্নো ব্লাইন্ডনেস ঠিক হয়ে যাবে, রেস্টেরও আমার সুযোগ হয়ে যাবে, তখন পেয়ে যাব তাঁবুতে পৌঁছে গেলে। আমি তো এই পরিকল্পনা করে রেখেছিলাম। তার মধ্যে যে এবার বিদেশি যে ফাটলে পড়ে আছে, সেই সব তো আর জানতাম না যে এইবার মাঝপথে এইগুলো ঘটবে। এবার ওকে ওই তুলতে গিয়ে 4-5 ঘন্টা আমাদের ওখানে চলে গেল। তারপর ওকে নামিয়ে এবার যখন আমরা নামা শুরু করেছি, আমার চোখ তখন পুরো অন্ধ হয়ে গেছে, চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। এদিকে খাড়াই ওই বরফের দেওয়াল বেয়ে নামতে হবে, চারিদিকে ফাটলে ভর্তি, এক চুল এদিক ওদিক পা ফেললে ফাটলে আমি গিয়ে ঢুকবো। এবার শেরপা স্যারকে বলছি যে আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু ধরে গাইড করে নাবান, কোথায় পা ফেলবো। এবার সে কি করেছে, ভয়তে নিজের প্রাণ বাঁচাতে আমাকে ছেড়ে দিয়ে সে এবার নেমে চলে গেছে। তার কাছে 2-3টে ওয়াকি টকি ছিল, একটাও কিন্তু আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি, কারণ ও জানে যে এখানে ছেড়ে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত, মানে মৃত্যুর জন্যই ছেড়ে গিয়েছিল, কারণ বেঁচে থাকা সম্ভব নয়। কারণ আমরা তখন 27,000 ফুট উচ্চতায় ছিলাম, মানে চূড়া থেকে জাস্ট একটু নিচে নেমেছিলাম। 26,000 ফুট থেকে ডেথ জোন শুরু হয়ে যাচ্ছে, ডেথ জোন 26,000 ফিটের, তার 1,000 ফিটও ওপরে আমরা তখন, 27,000 ফিট, 27,000 ফিট, এবং অক্সিজেন তো ওখানে নেই, অক্সিজেন ছাড়া বাঁচে না কোনো প্রাণী, পোকামাকড়ও বাঁচে না। আর আমাদের সিলিন্ডারও সব অক্সিজেন ফুরিয়ে গেছে, কারণ সামিট তখন হয়ে গেছে, তারপরে একে রেস্কিউ করতে 4-5 ঘন্টা চলে গেছে। এক একটা সিলিন্ডারে তো 4-5 ঘন্টার বেশি অক্সিজেন থাকে না, হিসাব করে আনা হয়। তো যাই হোক, এবার ও জানে যে মৃত্যু নিশ্চিত, ও এবার প্রাণ বাঁচানোর জন্য নিচে চলে গেছে। আমি এদিকে চোখে দেখতে পাচ্ছি না, ওখানেই থেকে গেলাম 27,000 ফিট উচ্চতাতে, এবং আমি 50 ঘন্টা জল ছাড়া খাবার ছাড়া ছিলাম, কারণ জলও থাকে না আমাদের, তো ওখানে বরফ গলিয়ে জল করে খেতে হয়, জল বলে তো ওখানে কিছু নেই, আমাদের বিউটেন গ্যাস বার্নার সব ক্যারি করতে হয়, গ্যাস প্রচুর পরিমাণে আমাদের নিয়ে যেতে হয়, আর বরফ গলতেই ওখানে 1 ঘন্টা সময় লেগে যায়, এবং বরফ গলিয়ে জল করে আমরা ফ্লাস্কে রাখি, কিন্তু ফ্লাস্কের ভেতরেও কয়েক ঘন্টার মধ্যে জল জমে আবার বরফ হয়ে যায়, ফ্লাস্কও ওখানে কাজ করে না, এতটাই ঠান্ডা। তো যাই হোক, তো সেইখানে এবারে ও তো আমাকে ছেড়ে চলে গেল, এবার বরফের দেওয়ালে শুধু পায়ের আঙুলের ওপর ভর করে, কারণ ওই খাড়াই বরফের দেওয়ালে পুরো পা রাখা যায় না, শুধু আমরা ওটাকে ফ্রন্ট পয়েন্ট ক্লাইম্বিং বলি, আমরা যত যে মাউন্টেন ক্লাইম্ব করি শুধু ফ্রন্ট পয়েন্টের ওপরে ক্লাইম্বিং করতে হয়, মানে পায়ের টো দিয়ে, এবং ওই যে ক্র্যাম্পন বললাম লোহার কাঁটা লাগাই জুতোর সামনে দিয়ে, ওই দুটো কাঁটা বেরিয়ে থাকে, ওই দুটো কাঁটাকে বলে ফ্রন্ট পয়েন্ট। ওই ফ্রন্ট পয়েন্ট লাগিয়ে লাগিয়ে টোয়ের ওপর ভর দিয়ে শুধু ক্লাইম্বিং। তো সারা রাত, তারপর আরো 22 ঘন্টা আমি একা ছিলাম খোলা আকাশের নিচে, এবং তুষার ঝড় চলছে, চোখে মুখে সারা রাত তুষার ঝড়ের ঝাপটা খেয়েছি, এবং অক্সিজেন নেই,
জল নেই, খাবার নেই এবং নাড়াচাড়া করতে পারিনি, কারণ ওই দুটো পায়ের দুটো কাঁটা শুধু ফ্রন্ট পয়েন্ট কয়েক মিলিমিটার বরফে গিঁতিয়ে রেখেছে, ওই কয়েক মিলিমিটারের ওপর ভর দিয়ে আমার পুরো বডি ব্যালেন্সে রয়েছে, এবং একটু নাড়াচাড়া করলে যদি ওই কাঁটাটা ক্র্যাম্পনটা খুলে বেরিয়ে আসে তাহলে আমি গিয়ে সোজা ফাটলে ঢুকে যাব। তো যে কারণে একদম নাড়াচাড়া করছি না, আর সারা রাত ওই ব্রিদিং এক্সারসাইজ, শরীরে যত শক্তি মানে বেঁচে আছে তাই দিয়ে শুধু ব্রিদিং এক্সারসাইজ, জোরে জোরে ব্রিদিং এক্সারসাইজ করে গেছি। তো এই করে দিয়ে এবার সেদিনকে এত তুষার ঝড় চলছে, সামিটে সব টিম সামিট ক্যান্সেল করে দিয়েছে। এবার সামিটে না গেলে তো কেউ আমাকে দেখতে পাবে না, কারণ আমি তো সামিটের পথে আছি। সামিটের না যাওয়া অব্দি কেউ দেখতে পাবে না, এদিকে তুষার ঝড়ের কারণে সব টিম ক্যান্সেল করে দিয়েছে সামিট। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে একজন রাশিয়ান পর্বতারোহী আর তার শেরপা মাত্রই দুজন সেদিন সামিটে যাচ্ছিল। ওদের হয়তো কিছু ইয়ে ছিল, যে ওদের জরুরি ইয়ে ছিল যে ওই অবস্থাতে ওদের যেতেই হবে। তো সেই কারণে ওরা দুজন আমাকে দেখতে পেয়ে, এবার রাশিয়ান পর্বতারোহীর কাছে স্যাটেলাইট ফোন ছিল, ওরা তখন ডাইরেক্ট কাঠমান্ডুতে যোগাযোগ করেছে, যে পায়োনিয়ার অ্যাডভেঞ্চার এজেন্সি যাদের মারফত আমি গিয়েছিলাম অভিযানে, সেখানকার যে পাসাং শেরপা উনি মানে মালিক ওই এজেন্সির, ওনাকে ডাইরেক্ট এরম যোগাযোগ করে বলে আমার কথা যে আমি ওখানে রয়েছি, বেঁচে রয়েছি, কিন্তু কেউ আমাকে রেস্কিউয়ে তখনও আসেনি। তো ওরা খবর দেয়। তারপরে ওরা আবার যে শেরপা আমাকে ছেড়ে চলে গিয়েছিল আবার ধমক দিয়ে তাদেরকে পাঠায়, কিন্তু তাদেরও তো নিচে থেকে আসতে আবার সময় লাগবে। তো প্রায় একদিন আমি আরো ওই রকম ভাবেই পুরো ছিলাম। তো তারপরে যখন ওরা, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না, তো তারপরে যখন ওরা এসে কিন্তু পুরো স্ট্রং ছিলাম, আমি বললাম না যে আমার অক্সিজেন স্যাচুরেশন এত বেশি থাকে, মানে ওই জন্য খাওয়া দাওয়া আমি প্রচুর পরিমাণে করতে পারি, মানে সমতলে বাড়িতে যত না খাই পাহাড়ের ওপরে গিয়ে আবার বেশি বেশি খাই, মানে অন্যরা অন্যরা ওখানে গিয়ে খেতে পারে না। এবং তোমরাও সবাই জানবে যে পাহাড়ের যত উপরে ওঠে একটা কেমন বমি বমি ভাব, খেতে ইচ্ছা করে না এরকম হতে শুরু করে, কারণ ওখানে অক্সিজেন কম বলে, কারণ তখন অর্গান গুলো আর ঠিক মতো কাজ করে না, হজমের জন্য তো অক্সিজেন দরকার, সেগুলো ঠিক মতো কাজ করে না বলে আর খাবার ইচ্ছাটা থাকে না। কিন্তু আমার আবার উল্টো হয়, প্রচুর বেশি পরিমাণে খাই বলে আমি আবার কখনো এক্সস্ট বা টায়ার্ড হই না, চোখে হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু শক্তি আমার পুরোপুরি সঞ্চয় আছে শরীরে, স্ট্রং পুরোপুরি ছিলাম। তো ওরা আমাকে দেখে তো বলছে যে মিরাক্কেল, এটা তো হতেই পারে না, কোনো শেরপাই উচ্চতায় বেঁচে থাকতে পারে না 27,000 ফিট উচ্চতাতে, আর এইভাবে শুধু দুটো আঙুলের ওপর ভর দিয়ে খাড়াই একটা বরফের দেওয়ালে। তারপরে তো ওরা যাই হোক, তারপর ধরে ধরে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, দুদিকে দুজন ধরে দিলো আমার। আর আমার তো এত গিয়ে গিয়ে একটা চোখ বন্ধ করেও কোথায় পা ফেলছি, হ্যাঁ কতটা ঢাল আছে সেই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে পা ফেললেই মোটামুটি বুঝে যাই, সেইভাবে পা ফেলে ফেলে। এবার অত উচ্চতায় তো হেলিকপ্টারও যেতে পারে না, কারণ ওই এয়ার এত পাতলা হয়, বাতাস এত পাতলা হয়, ওখানে হেলিকপ্টার উঠতে পারে না। তো সেই ক্যাম্প 4-এরও তো আমি ওপরে ছিলাম, ক্যাম্প 4, ক্যাম্প 3, ক্যাম্প 2, ক্যাম্প 1, বেস ক্যাম্প, পুরো ওইভাবে আমি নেমেছি। আবার তারপর ওদের গাইডেন্সে নেমে তারপর বেস ক্যাম্পে এসেছিল। আর এইখানে বলে ওই যে ফ্রস্ট বাইটেরও কথাটা বললো, তাই এইতে আমার ফ্রস্ট বাইট হয়েছিল, কারণ পায়ের ওই 4টে আঙুলতে আমি একদম নাড়াচাড়া করতে পারিনি, হাতটা নয় একটু আমি নিজের ভেতরের জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কিন্তু পাটা তো একদমই যেহেতু নাড়াতে পারিনি, পাটা নাড়াতে পারলে, আঙুলগুলো নাড়াতে পারলে ব্লাড সার্কুলেশনটা হতো, তাহলে আমার হয়তো ফ্রস্টবাইট হতো না, কারণ যেহেতু আমার স্যাচুরেশনটা বেশি দেয়, কিন্তু সেইটা যেহেতু পারিনি, পায়ে আমার ফ্রস্টবাইট হয়েছিল 4টে আঙুলে। কিন্তু এটাও একটা মিরাকেল যে আমার পুরো ফ্রস্টবাইটে সেরে গেছে, মানে অন্যদের গুগলে সার্চ করলে দেখতে পাবে ফ্রস্টবাইট বলে, ফটো দেখবে পুরো কালো হয়ে যায়, কারণ ওখানে নার্ভ, ব্লাড ভেসেল সব পচে যায়, যেহেতু ব্লাড পৌঁছয় না, অক্সিজেন পৌঁছয় না, এবং কেটে বাদ দিতে হয়, না হলে ওখান থেকে গ্যাংগ্রিন হয়ে যায় এবং শরীর পচতে শুরু করে দেয়। যে কারণে অনেকের পর্বতারোহী বা আর্মিদের দেখবে হাতের আঙুল, পায়ের আঙুল ফ্রস্ট বাইটে কাটা থাকে, কিন্তু আমার ক্ষেত্রে পুরো আঙুল একদমই নর্মাল ঠিক হয়ে গেছে, পুরো কালো আমারও হয়ে গিয়েছিল। তো এটা মনে হয় আমার ওই অক্সিজেন স্যাচুরেশন ওপরওয়ালা মানে একটা ইয়ে দিয়েছে, বিশেষ ক্ষমতা, সেটার জন্য আর কি বেঁচে গেলাম। পিয়ালি, তুমি যে গল্পটা মানে তোমার যে অভিজ্ঞতা বললে আমার গায়ে কাঁটা দিচ্ছে।
মানে আমি জানি যে আমাদের যারা শুনছে তাদেরও অনেকে হয়তো একই অনুভূতি, কারণ আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি যে হ্যাঁ মানে লোকজন সত্যি ভীষণই ভীষণই রোমহর্ষক অভিজ্ঞতা, এরকম আমরা গল্পে শুনে থাকি বা সিনেমায় দেখে থাকি, এরকম হ্যাঁ যে এইভাবে কথা বলছি তোমার সঙ্গে। আমি তোমাকে খালি একটা প্রশ্ন করছি, এরপরেও তুমি হ্যাঁ আমার পাহাড়ে যাবে? হ্যাঁ যাব, মানে আমি ওখানে গেলে বরঞ্চ ভালো থাকি, স্ট্রং হয়ে যাই, সেই কারণে অসুস্থ হওয়ার ভয়টা আমার কোনোদিনও নেই। এবার প্রাকৃতিক যে বিপর্যয় সেগুলো তো আমাদের শেখানো হয়েছে ট্রেনিং এ, তো সেই নিয়ম কানুনগুলো মেনে চললে কিন্তু ভয়ের অতটা কারণ থাকে না। কিন্তু অনেকে যে বিপদগুলো ঘটে বা অ্যাক্সিডেন্ট গুলো, কখনো নিয়ম ভাঙে বলেই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। এবং নিজের শরীরকে ওই যে অনেকে লোভ করতে যে অসুস্থ হয়ে গেলেও জোর করে যেতে চায়, কিন্তু পর্বতারোহণের ওটা তো নিয়ম নেই, কারণ হাই অল্টিটিউড সিকনেসের কোনো ওষুধ নেই, কোনো ট্রিটমেন্ট নেই। একটাই ওষুধ যে যেখানে গিয়ে শরীর অসুস্থ লাগবে সেখান থেকে যত দ্রুত সম্ভব নিচে নেমে আসা। এবং আমরা যে দুর্গম জায়গায় যাই, নিজেকেই নিজে বাঁচাতে হবে, অন্য কারুর ক্ষমতা নেই যে অন্য কাউকে বাঁচাতে পারে, কারণ এত দুর্গম জায়গা, সবাই নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত থাকেন, ওখানে কেউ কাউকে হেল্প করবে না। সুতরাং ওখানে অ্যাক্সিডেন্ট ঘটলে বা অসুস্থ হয়ে পড়লে নিজে যদি বেঁচে না ফিরতে পারি, তাহলে কিন্তু অন্য কোনো উপায় থাকে না। তো সেই কারণে নিজেদেরকে সেইভাবে প্র্যাকটিস, ট্রেনিং, এবং সবচেয়ে বড় ব্যাপার নিজেকে বোঝা যে কতটা অবধি রিস্ক বা কতটা অবধি কঠিন পরিশ্রম আমি নিতে পারছি, সেই লিমিটটা নিজেকে বুঝতে হবে। সেই লিমিট ক্রস করে গেলে কিন্তু আর ফেরার জায়গাটা থাকে না ওখানে। বাবা, আমার তো মনে হয় আমি নিজে ব্যক্তিগত জীবনে আমার 1 তলা থেকে 3 তলায় সিঁড়িতে উঠে আমার মনে হয় ওখানে ঝান্ডা গেড়ে দিয়ে যায়, আমি পর্বতারোহণ করেছি। কিন্তু তুমি তুমি হচ্ছে বাঙালির, মানে লোকে যে স্টিরিওটাইপ করে বাঙালিদের, আমি হচ্ছি এক ধরনের বাঙালি সেই স্টিরিওটাইপের, তুমি হচ্ছে বোধহয় আদর্শ উদাহরণ যে বাঙালি যে এরকম হতে পারে। আমি দাও আরেকটা তোমাদের প্রশ্নে আশীর্বাদ। না, আমি আরেকটা হ্যাঁ প্রশ্নে চলে যাই। সায়ন, আমি দেখছি তুমি হ্যাঁ অনেকক্ষণ হাত তুলে আছো, ঐশানীর বোধহয় একটা প্রশ্ন আছে। তুমি একটু যদি আনমিউট করে প্রশ্ন করো, তাহলে প্রিয়ালি উত্তর দিতে পারে। সায়ন, তোমাকে একটু আনমিউট করতে হবে। কেন তুমি মাউন্টেনিয়ারিং করতে চাইলে? হ্যাঁ, এটাও ভালো প্রশ্ন। মানে অনেক খেলাই তো আছে, কিন্তু মাউন্টেনিয়ারিং মানে এটাকে অ্যাডভেঞ্চার স্পোর্টস বলা যায়, মানে অন্যান্য খেলার থেকে এটাতে পার্থক্যও অনেক আছে। প্রথমত তো এই অজানা অচেনা জায়গায়, মানে এটার মধ্যেই একটা অ্যাডভেঞ্চার, এটা তো মানে আমাদের ছোটবেলা থেকেই একটা থাকে, মানে মানুষের এইটা একটা কি বলবো, মানে স্বভাবই যে অজানা জিনিসটা কি, অচেনা জিনিসটা কি, মানে জানতে ইচ্ছা করে আমাদের। সেই একটা ইয়ে থেকে পর্বতারোহণে আসা আমার। আর তার উপর এই যে অ্যাডভেঞ্চার যেটা পর্বতারোহণে আছে, যে এই এত কঠিন পরিশ্রম, এত স্ট্রাগেল, এত বিপদ পেরিয়ে যাওয়া, হ্যাঁ এত কষ্ট সহ্য করা, মানে আমরা যখন ঘুমোই রাত্তিরে, কিছু কিছু জায়গা তো রাত্তিরেও ক্লাইম্ব করতে হয় মাথায় হেড টর্চ লাগিয়ে, আর যখন আমরা তাঁবু খাটিয়ে একটু ঘুমোই বা রেস্ট নেওয়ারও চেষ্টা করি, সেটা ওই বরফের ওপরে, হ্যাঁ সেই ঠান্ডা নিচে থেকে উঠছে, -50-60 ডিগ্রি বরফের ঠান্ডার নিচে থেকে উঠছে, এবং আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটাও যে বেরোচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে, সেটাও জমে বরফ হয়ে যায় তাঁবুর ভেতরে। তো এতটাই ঠান্ডা, সেখানে ঘুমোনো মানে কত কষ্টকর বুঝতেই পারছো। এইভাবে আমাদের 1.5-2 মাস কাটাতে হয়। কিন্তু সেইগুলো পেরিয়ে যখন ওই চূড়ায় পৌঁছানো, সামিটে পৌঁছানো, তার আনন্দ আবার একটা আলাদা হয়, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ওটা বর্ণনা করা সম্ভব নয়। যে এটা করবে, মানে এই কষ্ট পেরিয়ে কোনো কিছুকে অ্যাচিভ করা, এই অভিজ্ঞতাটা যার হবে সেই বুঝতে পারবে জিনিসটা কিরকম। এইগুলো আমার ছোট থেকে গিয়ে গিয়ে ভালো লেগে গিয়েছিল। আর অন্যান্য খেলার সাথে থেকে পর্বতারোহণের
পার্থক্যটা এই জায়গাতেই, অন্যান্য খেলায় দেখবে প্রতিযোগী আছে, ক্রিকেট হোক, ফুটবল হোক, বা অ্যাথলেটিক্সের যে কোনো খেলা হোক, সবেতে দেখবে যে প্রতিযোগিতা, সবার সাথে সবার প্রতিযোগিতা। কিন্তু পর্বতারোহণে কিন্তু সহযোগিতা। পর্বতারোহণের মেনই হচ্ছে যে প্রকৃতি এতটাই দুর্গম, এতটাই ভয়ঙ্কর হয়, হ্যাঁ, মানুষ কিন্তু তার কাছে খুবই ক্ষুদ্র, মানে প্রকৃতি চাইলে তাকে ফুঁ দিয়ে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে, আমরা কিন্তু কিছুই করতে পারবো না। তো প্রকৃতির সেই দুর্গমতাকে জয় করা, সেটা কিন্তু একে অপরকে সহযোগিতা করেই সম্ভব হয়। এবং আজকে যে মানব সভ্যতা, আমরা যে এত উন্নতি করতে পেরেছি, এই জায়গায় পৌঁছতে পেরেছি, সেটাও কিন্তু মানুষ একে অপরকে সাহায্য করে, একে অপরের পাশে দাঁড়িয়েই কিন্তু আমরা এই প্রকৃতিকে প্রকৃতিকে জয় করা তো যায় না, কিন্তু প্রকৃতির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজে আজকে আমরা এত উন্নতি করতে পেরেছি। তো পর্বতারোহণও একদম ঠিক সেই জায়গাতেই সেই প্রিন্সিপালটা মেনেই হয়। আর একটা হচ্ছে যে অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, পিয়ালি বোধহয় মিউট হয়ে গেছে, আমি আনমিউট। পিয়ালি ইজ ব্যাক, এসে গেছে। হ্যাঁ, পিয়ালি ব্যাক, কিন্তু হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার কথা বলো। হ্যাঁ, আচ্ছা স্যার। তো পর্বতারোহণে যেটা বললাম যে অন্যান্য খেলায় প্রতিযোগিতা আর পর্বতারোহণের সহযোগিতা, এটা শোনা গেছে দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু তুমি এই স্যার বলো না বিষয়টা, প্লিজ, আমি স্যারের জন্য এই মাত্র। দাদা সরি, ওটা আমার ভুল করে এই স্যার বলে বলে অভ্যেস হয়ে গেছে। মানে ওই যে আগে যে প্রতিযোগিতা সহযোগিতা বিষয়ে যেটা বললাম, ওটা কি শোনা গিয়েছিল? হ্যাঁ শোনা গেছে, শোনা গেছে। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, হ্যাঁ, অন্যান্য খেলা একটু ভুল হলো, হেরে গেল, একটা ক্রিকেট ম্যাচ হেরে গেল বা ফুটবল ম্যাচ হেরে গেল, পরের বার ভুল শুধরে আবার জেতার সুযোগ থাকে। কিন্তু পর্বতারোহণে কিন্তু ভুলের কোনো ক্ষমা নেই। একটা যদি ভুল হয়ে যায়, এমন কোনো বিপদ ঘটে যেতে পারে যাতে জীবনও কিন্তু চলে যেতে পারে বা অঙ্গহানি হয়ে যেতে পারে। যে কারণে আমাদের ট্রেনিং প্র্যাকটিস প্রচুর ডিসিপ্লিন মেনে প্রচুর কঠিন হয় আমাদের ট্রেনিংও। তো সেই ট্রেনিংও বেশিরভাগ জন কমপ্লিট করতে পারে না। যেমন আমাদের কোর্সে আমরা প্রথমে 80 জন জয়েন করেছিলাম, লাস্ট অব্দি 60 জন আমরা ওই ট্রেনিং কমপ্লিট করেছিলাম। 60 জনের মধ্যে আবার গ্রেডিং A, B, C ভাগ হয়েছিল। তো একমাত্র A গ্রেড যারা খুবই কম সংখ্যক, অল্প সংখ্যক, হয়তো 1% বা এরকম পায়, তারাই পরবর্তীকালে এগোতে পারে এবং অভিযানে যেতে পারে। তো এতটাই কঠিন ডিসিপ্লিন এবং মানে হয় ট্রেনিং গুলো। তো তারপরে এই অভিযান, তো সেইখানে কিন্তু ভুল করার আর কোনো জায়গা থাকে না। তো এইগুলো অন্যান্য খেলার থেকে পর্বতারোহণে অনেক পার্থক্য আছে, এবং এটা জীবনের কাজেও লাগানো যায়। আমরা যেমন সব ক্ষেত্রে বলি, কোনো বাধাকে মানে উপমা দিই যে পর্বত দিয়ে, পর্বত প্রমাণ বাধা, মানে মাউন্টেনই যেন একটা আলটিমেট সবকিছুর মানে ঠিক করে দেয়। বা কেউ ধরো অনেকটা উঁচু জায়গায় পৌঁছেছে বা কোনো সাফল্যে একটা বড় সাফল্য পেয়েছে, তাকে বলা হয় যে সাফল্যের শিখরে পৌঁছেছে, মানে মাউন্টেনের পিকে পৌঁছেছে। মানে মাউন্টেন এটাই একটা মানে আসল জিনিস, সেটা থেকেই যেন সবকিছু মানে সৃষ্টি। তো মাউন্টেনটা তো সেই জায়গা, ওই জন্য এই জিনিসটার প্রতি আরো আমার ভালোবাসা ছিল। এবং এটাকে নিজের জীবনে কাজে লাগানো যায়, যে যে কোনো অসম্ভবকেও আমরা সম্ভব করতে পারি। এবং যারা বড় মানুষ হয়েছে, ছোটবেলা থেকে তো মনীষীদের জীবনীগুলোও আমি খুব পড়তাম, পড়ার বইয়ের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী মনীষীদের জীবনী, সারা পৃথিবীরই যত মনীষী, শুধু ভারতের নয়, সবার জীবনী পড়তাম। এবং প্রত্যেকেরই দেখেছি যে বড় হতে গেলে প্রচুর বাধা, তাদের অনেক জীবনে প্রচুর কষ্ট তাদেরকে পেরিয়ে যেতে হয়েছে। এবং আমারও হয়েছে, এমনও হয়েছে যে মনে হয়েছে যে আর কোনো হয়তো রাস্তা নেই বা বেঁচে থাকারও রাস্তা নেই, এখানেই সব শেষ হয়ে গেল। কিন্তু সেই অসম্ভবকেও যে সম্ভব করা যায়, এটা কিন্তু পর্বতারোহণ শেখায়। জীবনের লড়াইটা লড়তে পর্বতারোহণ কিন্তু সেই মানসিকতাটা তৈরি করে দেয় যে অসম্ভবকে যে কোনো রাস্তা ঠিক খুঁজে পেয়ে যাব, মানে অসম্ভবের মধ্যেও রাস্তা তৈরি করে নিতে পারবো। তো সবাইকে যে মানে এভারেস্টে চড়তে হবে, হ্যাঁ, বা পাহাড়ের শিখরে চড়তে হবে তা নয়। কিন্তু পর্বতারোহণের ট্রেনিং কিন্তু যে পড়াশোনা যে ভালোবাসে বা অন্যান্য খেলাধুলা ভালোবাসে বা নাচ গান আঁকা ভালোবাসে, যে যেটা নিয়ে বড় হতে চায়, সেটাতেই কিন্তু বাধা আসবেই উঁচু জায়গায় বড় জায়গায় পৌঁছতে গেলে। কিন্তু এই ট্রেনিং, পর্বতের ট্রেনিং যে মানসিকতাটা তৈরি করে দেয়, সেটা কিন্তু এই যে কোনো কিছু নিয়েই বড় হতে গেলে সব ক্ষেত্রেই কিন্তু সেই কাজে লাগবে, যে না
ঠিক পারবো, যে যতই কঠিন পরিস্থিতি হোক ঠিক একটা রাস্তা বার করে এগিয়ে যেতে পারবো। তো এইগুলো আমার পর্বতারোহণে ভালো লাগতো। অসম্ভব আমি আহ, আহ, আমি খুব বেশি পর্বতারোহীকে দেখিনি। বাই দ্য ওয়ে, অপূর্ব কাকু হচ্ছে আমাদের পাড়ার লোক, তুমি জানো রাইট? হ্যাঁ, আমাদের পাড়ার হ্যাঁ, লোক অপূর্ব কাকু। তা হুম। তোমার মতো এত ভালো কথাও আমি কিন্তু খুব কম লোককে বলতে শুনেছি। তুমি খুব সুন্দর করে তোমার কথা বলছো এবং আমি নিশ্চিত আমাদের সবার খুব ভালো লাগছে। আমি এবার আমাদের আরেকজন ছাত্রীর একটা প্রশ্ন নিয়ে নেব, সেটা হচ্ছে আত্মজা। আত্মজা, তুমি তোমার মাইক্রোফোনটা আনমিউট করে তোমার প্রশ্নটা করো, এবং এরপরে আমরা রিতমের থেকে একটা প্রশ্ন নেব। আগে আত্মজা, তারপরে রিতম। শোনা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এবার আমি বলেছি আনমিউট করতে। হ্যাঁ, এবার শোনা যাবে। হ্যাঁ। বলো। What did you saw when you after climbed Mount Everest? আচ্ছা, তুমিও এভারেস্টের ওপরে থেকে তুমি ঠিক হ্যাঁ, কি দেখতে পেয়েছিলে? হ্যাঁ, বাংলাতে বলছি আমি বুঝিয়ে দিয়ে একটু। তো হ্যাঁ। এভারেস্টের ওপরে বা যে কোনো ওই চূড়ার ওপরে গেলে নিচে যে ওটা তো 8,000 মিটারের ওপরে বা 29,035 এভারেস্টের হাইট। তো সেইখান থেকে বা নিচে যে 6,000 7,000 মিটারের পিক গুলো থাকে সেগুলো তখন অনেক নিচুতে। তো সেইগুলো তখন মানে দিগন্ত অবধি সব ওই বরফের চূড়াগুলোই দেখা যায়, সমুদ্রের ঢেউয়ের মতো আর কি, প্রচুর প্রচুর বরফের চূড়া, হিমালয়ের তো অগুন্তি চূড়া। তো সেইগুলো দেখা যায়। এবং আর একটা হচ্ছে সানরাইজ যেটা হয়, মানে দিগন্ত রেখা তো আমাদের তখন অনেক নিচে থাকে, সানরাইজটা তখন মানে নিচে থেকে হয়, মানে আমরা দেখি যে সূর্যটা নিচের থেকে উঠছে ওপরে, এরকম একটা ব্যাপার। আর একটাও যেটা হয় যে পাহাড়ের ছায়াটা আবার মেঘের ওপর পড়ে, যদি মেঘের আস্তরণ থাকে আর কি। আমরা যে এভারেস্টের চূড়ায় উঠেছি, এভারেস্টের চূড়ার ছায়াটা আমরা নিচে দেখতে পাই, যে নিচে মেঘের ওপর এভারেস্টের চূড়ার ছায়াটা পড়েছে। তো এইগুলো অদ্ভুত ধরনের আর কি থাকে। আর এইগুলোই আর কি। আচ্ছা, আশা করি আত্মজার উত্তর পেয়ে যাবে। আমি আত্মজার মাকে বলবো একটুখানি প্লিজ যদি ট্রান্সলেট করে ওকে বুঝিয়ে দেন, তাহলে খুব সুবিধা হয়। রিতম, নন্দিতা, তুমি কি তোমাদের ভিডিওটা একটু অন করে আনমিউট করে রিতম কি প্রশ্নটা করবে? এরপরে আমরা নেব অর্ণেশের প্রশ্ন, রিতমের পরে। তুমি কি করো এন্ডুরেন্সের জন্য যখন মাউন্টেন ক্লাইম্ব করছো না? আচ্ছা, তুমি যখন ক্লাইম্ব আচ্ছা, করছো না তখন হ্যাঁ, তোমার এন্ডিওরেন্স ডেভেলপ করার জন্য তুমি কি করো? হ্যাঁ, আমি এমনিতে মাউন্টেনের প্র্যাকটিস তো পাহাড় ছাড়া হবে না, তো এখানে আমি তাইকন্ডু, যেটা কোরিয়ান মার্শাল আর্ট, ওটা ছোট থেকে আমি শিখি। তো ওটাতে আমি ব্ল্যাক বেল্ট, 2010-এ ব্ল্যাক বেল্টও হয়ে গিয়েছিলাম, এবং ন্যাশনাল খেলেছি, স্টেট ন্যাশনাল অনেক খেলেছি, গোল্ডও অনেক পেয়েছি। তো ওইটা আমি প্র্যাকটিস করি আর জিম করি, এবং জিম আমি যেখানে করি খুবই ভালো, মানে স্যার যে যে খেলাতে খেলোয়াড় আর কি, তারাই আসে স্যারের কাছে, এবং সেই খেলার জন্য স্পেশালি যে যে ধরনের ট্রেনিং গুলো দরকার সেইগুলোই করাই। আমার যেহেতু মাউন্টেনিয়ারিং বা স্কিও আমি করি, পাহাড়ের ঢাল বেজে স্কি করে নাবা, স্কিয়ের কম্পিটিশন ন্যাশনালও খেলেছি। তো এইগুলোর ওপরেই বেশ করে যে ধরনের জিমের ট্রেনিং দরকার স্যার আমাকে করান। তো এই তাইকন্ডো, জিম, যোগাসনটাও আমি করি ছোট থেকে, 6 বছর বয়স থেকে। আর ব্রিদিং এক্সারসাইজটা তো আমি সবসময় করি, পাহাড়ে যেতে যেতে, পাহাড়ে উঠতে উঠতে, মাউন্টেন ক্লাইম্বিং করতে করতেও ব্রিদিং এক্সারসাইজ করি, ঘরে বসে বসে সাইকেল চালাতে চালাতে, হাঁটতে হাঁটতেও ব্রিদিং এক্সারসাইজ করতে থাকি, এইগুলো। বাহ। আহ, আহ, আমার ছেলে আমার পাশে বসে আছে, তো আমার ছেলেও তাইকোন্ডোর ব্ল্যাক বেল্ট। তো তুমি যে মুহূর্তে বললে তাইকোন্ডোর কথা, শেষে প্রায় সঙ্গে সঙ্গে আচ্ছা, লাফিয়ে উঠলো। হ্যাঁ, ও কি ওখানেই শিখেছে, হ্যাঁ, ইউএসএ তেই? ও এখানে শিখেছে। আচ্ছা, বাহ, খুব ভালো। তা আচ্ছা, অর্ণেশের প্রশ্ন এবার। অর্ণেশ, তুমি যদি তোমার ভিডিওটা অন করে এবং আনমিউট করে তোমার প্রশ্নটা করো। বেস ক্যাম্প থেকে সামিটে যেতে কত দিন লেগেছে? প্রথমত যখন অভিযান চলে একবারে ওঠা যায় না, কারণ
পাহাড়ে তো কোনো রাস্তা বলে কিছু হয় না, মানে পাহাড় একটা খাড়াই উঠে গেছে, সেখানে নানা জায়গা দিয়ে পাথর পড়ে, বরফের ধস নাবে। হ্যাঁ, তো সেখানে আমাদের খুঁজে বের করতে হয় যে কোথা দিয়ে উঠলে একটু মানে বিপদটা কম হবে, পাথর পড়া একটু কম হবে, বা অ্যাভালাঞ্চ বা হ্যাঙ্গিং গ্লেসিয়ার থাকে। হ্যাঙ্গিং গ্লেসিয়ার মানে যে গ্লেসিয়ার হার্ড আইসের যে দেওয়াল, আইস ওয়াল, সেটা আবার ওপর থেকে ঝুলছে, মানে ঝুলন্ত বরফের দেওয়াল, এবং সেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে তো সবকিছু নিয়ে আমাদের নিয়ে চলে যাবে। তো সেইখান দিয়ে দিয়ে আমাদের রুট আগে বাঁচতে হয় যে কোথা দিয়ে আমরা উঠবো। তারপর হচ্ছে থাকে সেফটি লাগানো, ওই যে দড়ি বললাম বা অ্যাঙ্কার, আইসে আইস পিটন, আইস স্ক্রু বলে, সেটা লাগানো, গুলো ট্রেনিং এ শেখায়। রকে রক পিটন লাগাতে হয়, সেখান দিয়ে দড়ি, ক্যারাবিনার বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে লাগিয়ে আমাদের উঠতে হয়। এবার এটা বলতে যত সহজ, কাজ অত সহজ নয়। মানে একটা অ্যাঙ্কার লাগাতেই, একটা রক পিটন বা একটা আইস পিটন লাগাতেই মানে জীবন ইয়ে হয়ে যায়, যান শেষ হয়ে যায়। তো এই করে করে প্রচুর, মানে 29,000 ফুট অব্দি আমাদের লাগাতে লাগাতে যেতে হয়। তো সেটা একদিনে সম্ভব হয় না, এই কাজগুলো 1.5 মাস 1.5 মাস মতো ধরে চলতে থাকে। তারপরে তো লোড ফেরির ব্যাপার থাকে, কারণ ওপরে বললাম -50-60 ডিগ্রি তো এমনিই থাকে ঠান্ডা। তারপর ওই বরফ গলিয়ে জল খেতে হয় প্রচুর খাবার আমরা বেস ক্যাম্প থেকে নিয়ে যাই, সেগুলো গরম করে করে খেতে হয়। তার জন্য প্রচুর গ্যাস আমাদের ওপরে ডিপোজিট করতে হয়। হ্যাঁ, তারপরে তো আমাদের সেই ধরনের জামা কাপড় থাকে, ইকুইপমেন্ট, ওই যে বললাম দড়ি, অ্যাঙ্কার, ক্যারাবিনার, পিটন, নানা ধরনের সব আমাদের বয়ে বয়ে নিয়ে যেতে হয়। স্লিপিং ব্যাগ, টেন্ট, ওখানে তাঁবু তো খাটিয়ে আমাদের তাঁবু নিজেদের বয়ে নিয়ে যেতে হয়, সেখানে বরফের দেওয়াল কেটে থাক মতো বানিয়ে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তারপর ওখানে আমাদের সমস্ত ইকুইপমেন্ট প্রচুর, মানে একবারে আমাদের 14-15 কেজি ওজন নিয়ে ওই খাড়াই বেয়ে বেয়ে উঠতে হয়, গিয়ে ওপরে ডিপোজিট করে আবার নেমে আসতে হয়, এবং ওই বরফের দেওয়াল কেটে থাক তৈরি করে সেখানে আমরা তাঁবু লাগাই। হ্যাঁ, তো এবং প্রতি মুহূর্তে ওখানে চেঞ্জ হতে থাকে, যে আইস ওয়াল বেয়ে আমরা ক্লাইম্ব করেছি বা যে ফাটল পেরিয়ে গেছি, কয়েক ঘন্টা পরে হয়তো দেখা যাবে যে সেই বরফের দেওয়াল ভেঙে পড়ে গেছে, বা সেই ফাটল বড় হয়ে গিয়ে আরো অন্যরকম অন্য কিছু হয়ে গেছে, বা যেখানে ফাটল ছিল না সেখানেও ফাটল তৈরি হয়ে গেছে। এরকম প্রতি মুহূর্তে কিন্তু পাহাড় চেঞ্জ হতে থাকে। এবং স্যাটেলাইটে দেখা গেছে যে ওপর থেকে যে এভারেস্টের যে খুম্বু আইস ফলটা, ওটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে। খুম্বু আইস ফলের যে নড়াচড়া, মানে আইস ফল মানে তো ঝর্ণা, যেমন ওয়াটারফল ওপর থেকে পড়ছে, আইস ফল জিনিসটাও কিন্তু, বা আমরা যে মাউন্টেনে ক্লাইম্ব করছি আইস, সেটা সেই আইস শিটটা কিন্তু মানে টপ থেকে, মাউন্টেনের সামিট থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, মানে ওটা সবসময় মুভমেন্ট হচ্ছে, যে কারণে আমরা সেই মুভমেন্ট অবস্থায় ওই আইস শিটের ওপর দিয়ে দিয়ে ক্লাইম্ব করছি, মানে কতটা বিপজ্জনক ব্যাপার বুঝতে পারছি। এবার সেই কারণে ওটা সবসময় পরিবর্তন হতে থাকে, মানে কখনো ফাটল তৈরি হচ্ছে, আইসওয়াল ভেঙে পড়ছে, এরকম প্রতি মুহূর্তে পরিবর্তন। তো সেইখানে আমাদের রুট ওপেন করতে হয়, এবং আমরা মানুষরা মানে একটা বিন্দুরও বোধহয় 1000 ভাগের 1 ভাগ ওই এভারেস্ট বা অত বড় চূড়ার কাছে, মানে দূরবীন দিয়ে দেখলে বা হয়তো কিছু মানে গুগলে সার্চ করলে পাবে যে মানে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে বিন্দুর মতো ফুটকি ফুটকি মানুষ ক্লাইম্ব করছে দেখা যাচ্ছে, মানে এতটাই ক্ষুদ্র আমরা। তো যেখান দিয়ে আমরা ক্লাইম্ব করি সেটাও তো একটা চুলেরও বোধহয় 1000 ভাগের 1 ভাগ, এতটাই একটা সরু জায়গা, মানে ওই চূড়ার কাছে আমরা এতটাই ক্ষুদ্র জায়গা দিয়ে ক্লাইম্ব করি। তো সেটাকে খুঁজে বার করা তো অত সহজ কাজ নয়। তো সেই রকম আর কি, ওই করে করে তারপর ওই লোড ফেরি বললাম, জিনিসপত্র ওপরে নিয়ে গিয়ে রেখে আসা, এই 2 মাস ধরে এইসব চলে। তারপর হচ্ছে সামিটে যাওয়া। তো সামিটে এবার যেতে, যদি টানা বেস ক্যাম্প থেকে সামিট যাই তাহলে 5-6 দিনে হয়ে যাবে সামিট। আমাদের ওইভাবে যেতে হয়, এক একটা অভিযান আমাদের 1.5-2 মাস করে আর কি লেগে যায়। বাহ। এরপরে আমরা চলে যাব শরভের কাছে। শরভ, তুমি তোমার প্রশ্নটা করবে? তুমি Oh, Acha, Sharav is with me right now. Rajdeep, can you spotlight me? Shormishta. আর একবার একটু করবেন হ্যাঁ, কোশ্চেনটা একটু? হ্যাঁ হ্যাঁ, করছে করো করছে। প্রশ্নটা করো Sharav, বলো। তুমি কিভাবে ক্লোজ লেয়ার করো করো? মানে কি ও করো? কিভাবে
ক্লোজ লেয়ার করে যে মাউন্টেনসের ও যে ক্লোজ, জামা। হ্যাঁ হ্যাঁ, এটা বাবা ও এই বয়স থেকে জানে যে ক্লোজ একটু লেয়ার করে পড়তে হয়। একটু হ্যাঁ ডিসকাস করেছি আমরা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে কি একটা মোটা জ্যাকেট পরার থেকে যদি আমরা 4-5টা লেয়ারে মানে ওই ক্লোদিংটা করি, তো সেইটা আরো বেশি গরম হয়, কারণ এক একটা ক্লোদিং এর মাঝখানে যে এয়ারটা থাকে সেই এয়ারটা গরম হয়ে মানে তাপমাত্রাটাকে ধরে রাখে, যে কারণে আরো গরমটা আমাদের বেশি হয়। এবং ওপরে যে আমরা জ্যাকেটটা পরি লেয়ারটা, ওটা পাখির পালক দিয়ে তৈরি হয়, এবং ওটা বিশেষ ধরনের পাখি, যে কোনো পাখি হলে হবে না। এবং পাখির গলার কাছে শুধু পালকটা নেওয়া হয়, ওর পুরো বডির পালক নিলেও হয় না, ওই গলার কাছে যে পালকগুলো ওগুলোই সবচেয়ে গরম হয় আর কি ওই পালকে। তো সেই ওটাকে সুপার ডাউন বলে। তো সেই পালক হালকাও হবে অথচ প্রচুর গরম হবে, সেই পালক দিয়ে আমাদের জামা প্যান্ট সবকিছু তৈরি হয়। স্লিপিং ব্যাগ যার ভেতরে আমরা ঘুমোই সেই স্লিপিং ব্যাগ তৈরি হয়, হ্যান্ড গ্লাভস তৈরি হয়। তো এইগুলো তৈরি হয়। আর আমরা 4-5টা লেয়ারে প্রথমে হচ্ছে থার্মাল পড়তে হয়, থার্মাল আবার তৈরি হয় মেরিনো উল দিয়ে। মেরিনো উল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরম যে উলটা, মেরিনো উল খুব হালকা হয়, আর পাতলা লেয়ার দিলেই তাতেই অনেক গরম হয়। তো মেরিনো উলের তৈরি আপার লোয়ার, ওটাকে থার্মাল বলে। তারপরে থাকে ফ্লিস জ্যাকেট। হ্যাঁ, তো ফ্লিস আর এক ধরনের মানে ভেড়ার লোমের মতো জিনিস দিয়ে তৈরি হয় খুব, যেগুলোতে গরম হয় ওই ধরনের জ্যাকেট প্যান্ট পরতে হয়। তার ওপর দিয়ে আর একটা ওই পাখির পালকের জ্যাকেট মানে জামা প্যান্ট একসাথে হয়, ওটাকে ডাউন স্যুট বলে। ডাউন মানে ওই ফেদারটাকে আর কি ডাউন বলা হয়, সুপার ডাউন। তার জামা প্যান্ট একসাথে হয় সেটা, ওটা পরতে হয়। তার ওপর দিয়ে আর একটা পাখির পালকের তৈরি জ্যাকেট আর প্যান্ট পরতে হয়। তো এতগুলো লেয়ার আমাদের থাকে। তার সাথে ওই পাখির পালকের তৈরি হ্যান্ড গ্লাভসও থাকে, হাতেও 2টো লেয়ারের গ্লাভস থাকে, পাতেও 2টো লেয়ারের মোজা, তার উপর দিয়ে ক্লাইম্বিং বুটও, ক্লাইম্বিং বুটেরও 2টো লেয়ার থাকে, একটা ইনার, বুটের ইনার বলে, একটা আউটার বলে, এবং আউটারটা হাঁটু অবধি থাকে। তো এতগুলো লেয়ার পায়েতেও থাকে। তার নিচে আবার কাঁটা লাগাতে হয় যেটাকে ক্র্যাম্পন বলে। আবার মাথায় হেলমেটও থাকে, মাথায় হেলমেট লাগিয়ে উঠতে হয়, কারণ মাথায় যদি পাথর পড়ে বা বরফের চাই পড়ে তাহলে তো অসুবিধা, যে কারণে হেলমেট লাগাতে হয়। আর চোখে লাগাতে হয় সানগ্লাস, কারণ বললাম আল্ট্রাভায়োলেট রশ্মি ওখানে অনেক বেশি, যেহেতু আমরা মানে বায়ুমণ্ডলের ওপরে চলে যাই, সেই কারণে ইউভি রে প্রোটেক্টেড সেই রকম সানগ্লাস, অনেক দামি সানগ্লাস হয়, সেই সানগ্লাসও লাগাতে হয়। বাহ। আচ্ছা, এরপরে আমরা নেব আমাদের আমাদের কোরকের ট্রেজারার সৌম্য অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। হ্যাঁ সৌম্য, তোর হ্যাঁ বোধহয় কোনো প্রশ্ন আছে, তুই প্রশ্নটা করবি আনমিউট করে। হ্যাঁ আমি সো পিয়ালি, তুমি ফার্স্ট অফ অল মানে তোমার স্টোরি তো মানে পুরো গায়ে কাটা লাগছে, মানে এত সুন্দর করে তুমি তোমার এক্সপিরিয়েন্সের কথা বলছো, মানে আমরা সবাই মন্ত্রমুগ্ধ। তুমি কিছুক্ষণ আগে একটা কথা বললে যে মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং একজন নর্মাল মানুষের জন্য যে কতটা হ্যাঁ মানে মেন্টালি টাফ বানাতে কতটা হ্যাঁ সাহায্য করে। মানে সবাই তো আর মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব হ্যাঁ করে না, সবাই তোমার মতো অত ট্যালেন্টেড নয়। কিন্তু হ্যাঁ আমি খানিকটা আহ, ছোটবেলায় খুবই নগণ্য তোমার সঙ্গে হ্যাঁ তোমার গল্প শুনলে তো গায়ে মানে সত্যি বুঝে উঠতে পারছি না যে সবার আশীর্বাদেই আর কি যতটা হয়েছে। কলেজে থাকতে মানে খানিকটা হ্যাঁ চেষ্টা করেছিলাম, একটু ট্রেকিং করেছি, হ্যাঁ মানে তোমার বাহ গঙ্গোত্রী গ্লেশিয়ার ক্রস করে হ্যাঁ তপবনে, হ্যাঁ মহেশ্বর, বইচালা কিছু কিছু করেছি আর কি হ্যাঁ ওদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ ছোট্ট রক ক্লাইম্বিং ট্রেনিংও করেছিলাম পুরুলিয়াতে। সেই হ্যাঁ চিমটি হ্যাঁ কিভাবে করা, মানে এখনো হ্যাঁ অনেক বছর আগের কথা। তা আমার একটা হ্যাঁ প্রশ্ন তোমাকে, 2009 সালে 8 বা 9 সালে তুমি হ্যাঁ তুমি প্রি এভারেস্ট করেছিলে, সেখান 10-এ, হ্যাঁ 2010-এ, আর হ্যাঁ 2022 তুমি মাউন্ট হ্যাঁ এভারেস্ট সামিট করেছো। এই যে একটা হ্যাঁ দীর্ঘ সময় যেখানে তুমি জানতে হ্যাঁ যে ফিজিক্যালি হ্যাঁ তোমার যে মানে ট্রেনিং, ইউ আর অলরেডি হ্যাঁ তুমি অলরেডি রেডি ছিলে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে, কিন্তু হয়তো হ্যাঁ বিভিন্ন হ্যাঁ কারণে মানে একটা বিশাল আর্থিক হ্যাঁ লাগে, মানে হ্যাঁ প্রিপারেশন লাগে। তো এতটা হ্যাঁ সময় যে তোমার লাগলো, তুমি কিভাবে নিজেকে, কখনো কিরম মনে হয়েছিল মেন্টালি যে আর হয়তো হবে না বা করতে পারবো না, কিভাবে তুমি হ্যাঁ থেকে স্ট্রং রাখলে? কারণ এটা অনেকটা সময়, 12 বছর তুমি হ্যাঁ হ্যাঁ করেছো এই নিশ্চয়ই। মোমেন্টের জন্য।
একটু যদি ওরকম আমার কখনো মনে হয়নি, কারণ এমনিতে আমি কোর্সটা ট্রেনিংটা অনেক কম বয়সেই নিয়েছি, 17 বছর বয়সে, মানে ছোট থেকে 5 বছর বয়স থেকে তো আমার স্বপ্ন যে আমি HMI তে গিয়ে ট্রেনিং নেবো। এবার বয়সের জন্য আটকে যাচ্ছে, হচ্ছে না। 17 বছর না হলে ওই বেসিক অ্যাডভান্স ট্রেনিং পারমিশন দেয় না। তো যেই আমার হয়েছে শুধু আমি ওই ট্রেনিং এ চলে গেছি, যে কারণে আমি অনেক কম বয়সে নিয়েছি। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের সাথে আরো যারা প্রি এভারেস্টে ছিল ট্রেনিং এ, তারা কিন্তু তার পরের বছরই সামিট, কারণ অরুণাচল প্রদেশ গভর্নমেন্টের যারা ছিল, ওই গভর্নমেন্ট থেকে ওদের একটা এক্সপিডিশন হয়েছিল, ওটা নর্থ ইস্টে, তো ওরা ওদের একটা বিশেষ সুবিধা থাকে নর্থ ইস্টের স্টেট গুলোর, তো ওরা পেয়েছিল। আর একটা হচ্ছে ছিল টাটা। টাটা তো অনেকটা জানেন, টাটার নিজেদের মাউন্টেনিয়ারিং উইং আছে, তো টাটা তো বিশাল সাপোর্ট করে, তো টাটা থেকে দু একজন ছিল, তারা টাটার সাপোর্টটা পেয়ে গিয়েছিল। বিনীতা সোরেন, ও পরের 2 বছরের মধ্যে 2012-তে ও ক্লাইম্ব করেছিল। আর অরুণাচলে আংশু জানসেন বা খুব বিখ্যাত হয়েছিল, হয়তো নামটা শুনে, ওরা সব আমার সাথেই ট্রেনিং করেছে, বিনীতা সোরেন, আংশু জানসেন এবং কুসাং শেরপার ছেলে তেনজিং। ও কুসাং শেরপা তো খুবই বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, ওনার ছেলেও, আমাদের অনেক শেরপারই ছেলে ছিলেন আমাদের সাথে ওই ট্রেনিং এও। তো তারা সব মোটামুটি, শেরপারা পারেনি করতে, ওদেরও তো টাকার সমস্যা, ওদের হয়নি, কিন্তু বাকিদের হয়ে গিয়েছিল ক্লাইম্ব। কিন্তু আমাকেই অপেক্ষা করতে হলো, কিন্তু আমি কন্টিনিউ করে গেছি। ওই যে 2010-এ আমার ট্রেনিং কমপ্লিট হলো, তারপর থেকে বিভিন্ন 6000 মিটার 7000 মিটারের অভিযান আমি চালিয়ে গেছি। 2011-তেই আমি ভাগীরথী এই ইয়েতে গিয়েছিলাম, 2010-এই গেছি HMI-তে। কাবরু সাউথ আমাদের করালো একটা পিকে, তারপরে আবার মূলকিলা, হিমাচল প্রদেশে মূলকিলা বলে একটা শৃঙ্গ আছে, সেটা 6000 মিটার, ওটাতে আমি গিয়েছিলাম আগস্ট মাসে। তারপর 2011-তেই আবার কামেট অভিযানে গিয়েছিলাম উত্তরাখণ্ডে, ওটা 7000 মিটারের একটা পিক। তারপর 2012-তে পরীক্ষার জন্য একটু গ্যাপ গেছে, 2013-তে আবার ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, IMF যেটা বললাম, অ্যাপেক্স বডি, ওরা তো সারা দেশ থেকে 10 জন মেয়েকে সিলেক্ট করেছিল, তো সেইটা ভাগীরথী 2 অভিযানে গেলাম, ওটা উত্তরাখণ্ড। ভাগীরথী 2টা ওই তোমার ওই গোমুখের ওই দিক দিয়ে, তোমরা হ্যাঁ 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 তপবনের দিকে চলে গেছো, আমরা আমরা তখন নন্দনবনের, হ্যাঁ বাঁদিকে নন্দনবনের দিকে গেছি। হ্যাঁ তো নন্দনবন দিয়ে ওই ভাগীরথী 2টা তো দেখাই যায়, যেটা দেখে যাবে দেখা যায় ভাগীরথী যে প্রথম থেকে শৃঙ্গগুলো দেখা যায়, হ্যাঁ গোমুখ থেকে দেখা যায় ওই শৃঙ্গতে, সেটাও আর এক কাণ্ড। 2013-তে সেই যে ক্লাউড বাস্ট হলো উত্তরাখণ্ড দেশ, সেই তো পুরো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, সেই সময় আমরা ওই চূড়ার কাছাকাছি ছিলাম। সে বিভৎস, মানে যে মেঘে ক্লাউড বাস্ট হয়েছিল, সেই মেঘের মধ্যে আমরা তখন, যেদিনকে ক্লাউড বাস্ট হয়েছে যে সময়, সেই সময় আমরা ওই মেঘের মধ্যে, আর নিচে তো বৃষ্টি হচ্ছে, ওই রকম সবাই ওটা দেখছে, আমাদের খবর তো কেউ পায় না, কোনো যোগাযোগ থাকে না। এবং সেই ঘন কালো মেঘ, এবং যে বিদ্যুতের ঝলকানি, ওই যে একটা মেঘে মেঘে ঘর্ষণে যে বিদ্যুৎ চমকানো ঝলকানি, সেটা আমাদের থেকে 3-4 ফুট দূরত্বে হচ্ছে। এবার আমরা ভাবছি যে আমাদের গায়ের ওপরেই না বিদ্যুতের ঝলকে, দুটো মেঘের না ঘর্ষণ হয়ে যায়, মানে এরকম ভয় আছি। এবং দিনের বেলাতে তো রাত্রিরের মতো অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। আর এত ঘন মেঘ, মানে নিজের হাতটা, মানে নিজের মুখের কাছে এইখানে এলো, নিজের হাতটা দেখতে পাচ্ছি না, এই রকম। আর কোথায় পা ফেলছি সে তো দেখা অনেক দূরের কথা। এবং এত জোরে, মানে তুষার ঝড়ে সেই ঝাপটা দমকটা আসছে, সেটা আবার খেপে খেপে আসছে, একটানা হলে কি নিজেকে সাবধান করা যায়, আর এমন দমকা দমকা আসছে, যেই থামছে ভাবছি একটু ক্লাইম্ব। এবার আমাদের তো ওয়াকি টকিতে লিডার ম্যাডাম জানালেন যে আর সামিট নয়, সামিট ক্যান্সেল হয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব নিচে, সামিটার অল্পই বাকি ছিল, আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমরা নিচে ফেরত আসছি। এইবারে এত জোরে ওই হাওয়ার ঝাপটা আসছে, মানে পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি। এবং দড়িও ওখানে আমরা লাগাতে পারিনি, কারণ ওখানে পুরো লুজ বোল্ডার গুলো ছিল, এক একটা বোল্ডার ধরো এক একটা ঘরের সমান, এক একটা বাড়ির সমান, এত বড় বড় বোল্ডার, কিন্তু ওপরে তো মাটি থাকে না, নিচে যে মাটি থাকে পাথরকে ধরে রাখে, ওপরে যত যাই আর তো মাটি থাকে না, পুরো ওই অত বড় বড় বোল্ডার লুজ। এবার যখন ওই তুষার ঝড়ের ধাক্কাটা এসছে, খাড়াই পাথরের দেওয়াল তো পুরো, এবার উড়িয়ে নিয়ে যে পেছনে পুরো হেলে গেছে। আর IMF এ প্রচুর ভারী ব্যাগ নিয়ে ক্লাইম্ব করতে হয় ওখানে আবার, হ্যাঁ। তো এবারে ব্যাগটা তো তখন আরো পেছন দিকে টানছে, আরো তো পুরো আর হাজার হাজার ফিট নিচে ওই গ্লেসিয়ার, কোথায় গিয়ে পড়বো জানি না। এইবার ওই তো ভয় পেয়ে গিয়ে, মানে সাথে সাথে এবার একটা বিশাল বড় পাথর আমার সামনে, সেটাকে এবার ধরতে গেছি, আমি জানি এত বড় পাথর এ আমার ওজন নিয়ে নেবে,
ও বাবা যেই ধরেছি দেখি অত বড় একটা ঘরের সমান প্রায় 10-12 ফিট বা তার চেয়েও বড় পাথর হবে, সেটা দেখি নড়ে উঠেছে, মানে আমার দিকে একটু সরে এক চুল সরে এসছে তো বুঝে গেছি। তার ওপরে যে পুরো পাথর অব্দি মানে চূড়া অব্দি পাথর সাজানো। তো সেইখানে দেখছি যে এবারে শোনা যাচ্ছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো সেইখানে দেখছি যে পাথরগুলো সব নড়ে গেছে ওপরে, মানে আমার দিকে, মানে এক চুলই হয়েছে, সেটা আমি সাথে সাথে বুঝতে পেরে গেছি। সাথে সাথে আমি দিয়ে এবার পা রাখারও তো জায়গা নেই, পা তো রেখেছি জাস্ট আঙুলের ডগাটুকু রেখেছি, আর তো বেশি পা রাখতে পারছি না। এইবারে তো তখন এবার এদিকে পেছনে হেলে গেছি, মানে পড়ে যাব, মানে এসব কিন্তু এক মুহূর্তেরও বলে ফ্র্যাকশন অফ মুহূর্তেতে ঘটে গেছে এত কিছু, মানে বলতে সময় লাগছে। সঙ্গে সঙ্গে আমি ওই পায়ের ডগা, পায়ের আঙুলগুলোর ওপর শুধু ভর দিয়ে পুরো বডি ব্যালেন্সটা সামলেছি। কিছু ধরা যাচ্ছে না, খাড়াই পাথরের দেওয়ালে কিছু ধরতে পারছি না, পাথর চলে আসছে, এরকম অবস্থা দিয়ে তো সামলে নিয়েছি। যাই হোক, সে একটা তো বিশাল, মানে ওই এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন জীবনের সব শক্তি মানে শেষ করে দিয়েছি, মানে হার্ট তো হৃৎপিণ্ড মানে ধুকপুক ধকপক ধকপক করছে, এরকম অবস্থা। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে মনে হচ্ছে যেন সব দম শেষ। তো যাই হোক, ওইভাবে ওটা বেঁচে গিয়েছিলাম। তারপরে তো আমরা নামলাম, তো সেই 4 দিন টানা তুষার ঝড়ের মধ্যে আমাদের জল খাওয়া, খাবার খাওয়া কোনো কিছুই ছিল না, কারণ নিচে যে তাঁবুগুলো লাগিয়েছিলাম, বেস ক্যাম্প, অ্যাডভান্স বেস ক্যাম্প বা ক্যাম্প 1, সব তো বরফের নিচে 10-12 ফিট বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। আমাদের বাসনপত্র, খাবার দাবার সব বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। তো ওইভাবে, এবং ওই হাইপোথার্মিয়া ওটাকে বলে, মানে এত ঠান্ডা, আর বরফ তো পুরো ঝাপটাতে তো ভেতরেও সব জ্যাকেটের ভেতর ঢুকে গেছে বরফ, এবার জুতোর ভেতরেও ঢুকে গেছে। গেটার জানো হয়তো, গেটার যেটা বলে হাঁটু অব্দি লাগানো হয় যাতে জুতোর মধ্যে বরফ না ঢোকে, কিন্তু আমাদের তো তখন কোমর সমান বরফ হয়ে গেছে, কোনো গেটার টেটার কোনো কিছুই আর কাজ করছে না, জুতোর মধ্যে পুরো বরফ ভর্তি হয়ে গেছে। এবার পায়ের গরমে তো সেই বরফ গলে তো জল হয়ে গেছে, পা পুরো ভিজে গেছে। আর ওই রকম তুষার ঝড় চললে তো কেমন ঠান্ডা হবে বুঝতেই পারছো। তো সেইখানে আমাদের পুরো মানে হাইপোথার্মিয়া বলে, বডির টেম্পারেচার নর্মালের থেকেও নিচে চলে যায়। তখন ভাইটাল অর্গান গুলো বাঁচানোর জন্য রক্তটা হৃৎপিণ্ডর মানে হার্ট, লাংস, কিডনি ওই দিকটায় কনসেন্ট্রেট করে যায়, যে কারণে আমাদের পুরো স্কিনটা পুরো নীল হয়ে যায়, মানে মুখ হাত পা সব নীল হয়ে গিয়েছিল আমাদের, ওটাকে হাইপোথার্মিয়া বলে। তো ওই অবস্থায় আমরা ওই ভুজবাসাতে পৌঁছলাম। তারপর এবার ভুজবাসাতে পৌঁছে প্রথম খেতে পেলাম ওই আশ্রমে গিয়ে। আর ওখানে তো এবার তখন তীর্থযাত্রী প্রায় 100 জন তীর্থযাত্রী আটকে আছে, আর আর্মির হেল্প তো পুরো কেদারের দিকে চলে গেছে। তখন তো কেদারের মন্দির নিয়ে একটা বিশাল খবর হয়ে গেছে, কিন্তু গোমুখের দিকেও যে এরকম ডিজাস্টার হয়ে আছে, এত তীর্থযাত্রী আটকে আছে, সেটা নিয়ে তো আর কারোর হুঁশ নেই, কোনো হেল্প এসে পৌঁছয়নি। এবার ওরা তো কান্নাকাটি করছে, মানে আমাদের পায়ে এসে পড়ে যাচ্ছে, আর আমরা ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে তখন বিধ্বস্ত অবস্থায় নেমেছি। ওরা ভাবছে এরা আবার কোথা থেকে নামলো রে বাবা এই অবস্থায়। আর ওদিকে তো টাওয়ার ফাওয়ার, ওরা তো অত জানে না তীর্থযাত্রী মাউন্টেনিয়ারিং কি জিনিস, সব মানুষ তো অত বোঝে না, হ্যাঁ। গ্রামের মানুষ অনেক আসে তীর্থযাত্রাতে। এবার ওখানে ফোনের টাওয়ারও সব ভেঙে গেছে, কেউ কারোর বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, ওদের তো মানে কান্নাকাটি পুরো রোল, কান্নার রোল। তারপরে আমাদের পায়ে ধরছে, শেষে কি করব, আমাদের তো দড়ি টড়ি ইকুইপমেন্ট থাকে। আর ওই যে রাস্তাটা গঙ্গোত্রী থেকে যে গোমুখ আসার যে রাস্তাটা, তুমি তো গেছো জানো, সেই রাস্তাটা ছিল না, মানে পুরোই ভাগীরথী নদীতে। আর তখন ভাগীরথীর রূপ দেখলে মানে ভয়েতে আটকে উঠবে, এত ভয়ঙ্কর রূপ তখন ভাগীরথী নদীর। আর সব পাথর চাপা পড়ে, তারপর ওই যে হরিণ গুলো হয়, বড়াল, হ্যাঁ হ্যাঁ, কত হরিণ বল। পাথর চাপা পড়ে ওই হরিণ, মানে সব পাথর চাপা পড়ে মরে পড়ে আছে দেখছি। তারপর হচ্ছে আমরা নেমেছি কিভাবে, ওই যে গঙ্গোত্রী গ্লেসিয়ার তো খুব ডেঞ্জারাস জানো, প্রচুর ক্লিভার সেই ফাটলে এবার ভর্তি। সেই ফাটল ভাঙার সেই আওয়াজ, মানে বোম ফাটার মতো হ্যাঁ আওয়াজ হয়, সাংঘাতিক। হ্যাঁ, আর তার উপর আবার কি হয়েছে, তার উপর বরফ পড়ে গেছে, তো এই তুষার ঝড়ের কারণে নিচে যে ফাটল আমরা তো কিছু বুঝতে পারছি না। সেই আবার আর একটা অভিজ্ঞতা হয়েছিল, ওইটাতে আবার হরিণের পায়ের ছাপ দেখে দেখে আমরা নেবেছি, কারণ হরিণের বা ওই বড়াল যেটাই বলে আইবেক্স, তার পায়ের ছাপ থাকা মানে সেখানটায় কোনো ফাটল নেই, এটা নিশ্চিত। ফাটল থাকলে তো সে নয় ফাটলে ঢুকে যাবে, বা পায়ের ছাপ থাকবে না কোনো। তো সেই পায়ের ছাপ দেখে দেখে আমরা ক্রিভার্স নেগোসিয়েট করেছি, আর অন্য কোনো বোঝার উপায় নেই তো, ওপরে বরফ নিচে ফাটল, বুঝবো কি করে ওপর থেকে দেখে নিচে ফাটল আছে কি নেই। তো ওই পায়ের ছাপ দেখে দেখে আমরা গঙ্গোত্রী গ্লেসিয়ার ক্রস করি, এবং ওটা পৃথিবীর মধ্যে
একটা ভয়ঙ্কর এবং বৃহত্তম একটা গ্লেসিয়ারের মধ্যে পড়ে গঙ্গোত্রী গ্লেসিয়ার। ওটা হ্যাঁ বিশাল বিপজ্জনক ছিল। এইবারে তো তারপরে ওই ভুজবাসে এসে ওই 100 জন তীর্থযাত্রীকে আবার আমরা নামিয়েছি, ওই রাস্তা ছিল না, হ্যাঁ হ্যাঁ পাহাড়ের ওই খাড়াই ঢাল, সব তো ধস নেমে নেমে সব খাড়াই হয়ে গেছে, কিছু আর কম ঢালের কিছু নেই, পুরোই খাড়াই। সেই ওদের বাচ্চাদের কোলে নিয়ে নিয়ে ক্রস করেছি সেই সব, দিয়ে গঙ্গোত্রী এসছি। গঙ্গোত্রী এসে শুনি যে উত্তরকাশী অব্দি যে রাস্তা, বাস রাস্তা, পিচের রাস্তা, সেটাও পুরো ভাঙা। সেটাও আমরা 3 দিন, ওই একদিনের যে বাস রাস্তা, 3 দিন ধরে ওই পাহাড় টপকে টপকে তারপর উত্তরকাশী এসছি এইরকম। তো সেই অভিজ্ঞতাটা আবার এভারেস্টে কাজে লেগেছিল, যে কারণে এভারেস্টে তুষার ঝড়ে সারা পৃথিবীর পর্বতারোহী যখন নিচে পালিয়েছিল, তো আমি আর আমার শেরপা স্যার তুষার ঝড়ে এভারেস্ট এবং লোৎসে দুটো ক্লাইম্ব করেছিলাম। এই অভিজ্ঞতার জন্যই রিস্কটা নিতে পেরেছিলাম। তুমি আরো অনেক ক্লাইম করো, কিন্তু আমি আরো দুটো প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। আমি জানি পাউলির একটা প্রশ্ন ছিল। পাউলি, তুমি কি তোমার প্রশ্নটা করবে? তুমি কেমন ভাবে ইন্সপায়ার হয়েছো মাউন্টেনিয়ারিং করতে? মাউন্টেনিয়ারিং ইন্সপায়ার হয়েছি 5 বছর বয়সে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট স্কুলের বেঙ্গলি যে বইটা আছে, বুকটা আছে, টেক্সট বুক, তো সেইটাতে তেনজিং নোরগে শেরপা এবং এডমন্ড হিলারি, যারা ফার্স্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিল 1953-তে, তাদের ওই এভারেস্ট এক্সপিডিশনের স্টোরিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেক্সট বুকে আছে। তো সেটা হায়ার ক্লাসে 5 স্ট্যান্ডার্ডে আছে, কিন্তু আমার যখন 5 বছর বয়স, ওইটা মা পাড়া প্রতিবেশীর থেকে ওই বইটা জোগাড় করে এনে আমাকে 5 বছর বয়সে পড়িয়েছিল। সেই থেকেই ওই গল্পটা পড়েই আমি ইন্সপায়ার হই। তারপরে আমার বায়না শুরু, তারপর থেকে ওই ট্রেনিং নেওয়া শুরু। আচ্ছা, অনেক ধন্যবাদ পাউলি তোমার প্রশ্নের জন্য। আশা করি তুমি উত্তর পেলে। এরপরে রাই, রাই তোমার একটা প্রশ্ন ছিল। রাই, তুমি কি তোমার প্রশ্নটা করবে? রাই কি আছে কলে? আচ্ছা, রাই যদি না থাকে তাহলে আমি রাই আছে, রাই আছে। রাই আছে, আচ্ছা। হুম হুম। Well, am I gonna ask a Sure, question? yes, you are. Wait, am I gonna ask a question? হ্যাঁ বলো, প্রশ্ন করো। তুমি সৌর্য, রাই, তোমরা দুজনেই একসঙ্গে প্রশ্ন করতে পারো, তোমরা পাশাপাশি আছো আমি জানি। করো, রাই, প্রশ্ন করো। হ্যাঁ তোমাকে একটু আনমিউট করতে হবে রাই। ও বলছে ও আনমিউট করতে পারছেন, সো আচ্ছা, আমি দেখো আস্ক টু আনমিউট Okay, করছি। thank you. হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। Mount Everest condition গুলো অনেক severely like harsh because near the peak বাতাসটা অনেক পাতলা। তুমি ওই কন্ডিশন তুমি কিভাবে সার্ভাইভ করেছো? এটা প্র্যাকটিসের ওপর নির্ভর করছে, মানে ওই যে পাতলা বাতাস, এয়ার প্রেসার অনেক কম থাকে, তো সেটার জন্য আমি যে ওই 6 বছর বয়স থেকে হাই অল্টিটিউডে যেতাম, পাহাড়ে দৌড়তাম, হ্যাঁ, এয়ার প্রেসার কম, পাতলা বাতাস, তার মধ্যে যে দৌড়তাম, সেইটার মাধ্যমে আমার ট্রেনিং প্র্যাকটিস হয়েছে। কিন্তু বিদেশে, তোমরা যে ইউএসএ তে থাকো, ওখানে হয়তো আছে, ওখানে আর্টিফিশিয়াল চেম্বার তৈরি করে মাউন্টেনিয়াররা প্র্যাকটিস করে। মানে চেম্বার তৈরি করে আর্টিফিশিয়ালি ওখানে হাই অল্টিটিউডের ওয়েদারটা ক্রিয়েট করা হয়, মানে এয়ার প্রেসারটা কমিয়ে, অক্সিজেন লেভেল কমিয়ে, ওই চেম্বারের মধ্যে আর্টিফিশিয়ালি সেটা তৈরি করে, ওটাকে হাইপক্সিক চেম্বার বলে। তার মধ্যে ওরা প্র্যাকটিস করে, যারা উইদাউট অক্সিজেন করতে চায় বা যারা 8000 মিটারের ওপরে, 1.5 জনের ওপরে এক্সপিডিশন করতে চায়, তারা ওইভাবে ট্রেনিং নিয়ে যায়। কিন্তু ইন্ডিয়াতে তো সেই টেকনোলজি অত উন্নত নয়, ওইসব নেই। তো যে কারণে আমাদের ন্যাচারালি করতে হয়। শেরপারা যেমন ন্যাচারালি, মানে পাহাড়ের অনেক বেশি উচ্চতাতে তারা জন্মায় বলে ওদের ন্যাচারাল ওই ক্ষমতাটা চলে আসে। আমিও ওই 5-6 বছর বয়স থেকে পাহাড়ে গিয়ে গিয়ে ট্রেনিং নিয়ে নিয়ে ন্যাচারালি ওটা আমার হয়ে গেছে, এবং আমার বডি অ্যাক্লেমাটাইজেশন যেটা বলে, অ্যাডজাস্ট হওয়া, সেটা ওই কম অক্সিজেনে, কম এয়ার প্রেসার, পাতলা বাতাসে আমার এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। বাহ। আচ্ছা, এবার আমরা প্রশ্ন নিয়ে নেব ইধান্তের থেকে। ইধান্ত, তুই কি তোর প্রশ্নটা করবি?
মাউন্ট এভারেস্ট তোমার আহ, আহ, সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন ছিল না আরেকটা মাউন্টেন এটার থেকে সবচেয়ে হুম, কঠিন লেগেছে? হ্যাঁ আমি তো এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের 6টা 6 হাইয়েস্ট পিক আমি ক্লাইম্ব করেছি। মাউন্ট এভারেস্ট তো অবশ্যই কঠিন, কারণ ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, এতটা হাইট বেশি, প্রায় 9000 মিটারের কাছাকাছি, 9035 ফিট এভারেস্টের হাইট। তো যে কারণে এভারেস্ট তো অবশ্যই খুবই ডিফিকাল্ট টেকনিক্যাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এভারেস্টে যেহেতু নামটা অনেক বেশি, যেমন মাকালু, অন্নপূর্ণা, এগুলো কিন্তু এভারেস্টের মতনই বা এভারেস্টের থেকে বেশি টেকনিক্যাল, বেশি ডেথ রেট, কিন্তু এগুলো বেশি প্রচার পায় না। এভারেস্টের নামটাই সবাই জানে, যে কারণে এভারেস্টটা একটু কমার্শিয়াল হয়ে গেছে। এবং সাপোর্টটা, শেরপাদের সাপোর্ট হোক বা বিভিন্ন রকম সাপোর্টটা বেশি থাকে ওখানে, প্রচুর বিদেশিরাও এভারেস্টে, মানে এমনও এখন এটা খুবই দুঃখজনক হয়ে গেছে, মানে তাদের হয়তো মাউন্টেনিয়ারিং এর ট্রেনিংও ঠিক মতো নেই, কিন্তু এভারেস্ট যেহেতু একটা গ্ল্যামারের ব্যাপার, হ্যাঁ নাম হয়, মানে অনেকে ওরকম চলে আসে আর কি। এবার নেপালের যেহেতু অন্য কোনো ইনকাম নেই, মাউন্টেনিয়ারিংটাই ওদের বলা যায় একমাত্র ইনকামের সোর্স, ওরা এভারেস্টের ক্ষেত্রে অতটা সেইগুলো দেখেও না, বিচার করে না, এবং সিলেকশন সেইগুলো করে না, যাকে তাকে মানে পারমিশন দিয়ে দেয়, যে কারণে কমার্শিয়াল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষতিকর দিক আছে। কিন্তু এই শেরপা সাপোর্টটা অনেক বেশি থাকে বলে আমার ক্ষেত্রে হয়তো আমি কোনো সুযোগ পাই না। মাকালু, অন্নপূর্ণা বা অন্যান্য পিক যেভাবে আমায় ক্লাইম্ব করতে হয়েছে, এভারেস্টটা সেইভাবেই, সেই ডিফিকাল্টিতেই ক্লাইম্ব করতে হয়েছে। কিন্তু কিছু কিছু বিদেশি, তারা অনেকটা সাপোর্ট, যেহেতু তাদের ফিনান্সিয়াল দিকটা অনেকটা স্ট্রং থাকে, ওরা অনেকটা এভারেস্টের সেই দিকে সাপোর্টটা পায় অনেক বেশি। তো কিন্তু ডিফিকাল্টির দিক থেকে সবই সমান। অন্নপূর্ণা ডেডলিয়েস্ট পিক, ডেথ রেট ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি অন্নপূর্ণাতে। মাকালুও প্রচন্ড টেকনিক্যাল, যে কারণে মাকালু 5th হাইয়েস্ট পিক, কিন্তু খুব বেশি মাউন্টেনিয়ারকে শুনবে না যে মাকালু ক্লাইম্বিং এ গেছে, কারণ প্রচুর এক্সপিরিয়েন্স ছাড়া বা প্রচুর টেকনিক্যাল প্র্যাকটিস ছাড়া মাকালু সামিট করা খুবই দুষ্কর, এবং ওখানেও প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্রস্ট বাইটে হাত পা কেটে বাদ গেছে, ডেথও প্রচুর হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকেও অন্নপূর্ণা, মাকালু, ধৌলাগিরি, এগুলোতে প্রচুর ডেথ হয়েছে, কিন্তু এগুলো আমি করেছি, ক্লাইম্ব করেছি সবই। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন নিয়ে নেব রিভুর থেকে। রিভুর সঙ্গে অ্যাকচুয়ালি তোমার দেখা হয়েছিল। রিভু হচ্ছে আমার ছেলে। আচ্ছা 2023 সালেও তোমার সঙ্গে একটা আচ্ছা ছবিও তুলেছিল। তো রিভু, তুমি যদি আনমিউট করে আচ্ছা। তোমার প্রশ্ন করো। হ্যাঁ, তো নমস্কার। হ্যাঁ আ- নমস্কার, ভালো আমার আছিস একটা, তো? হ্যাঁ ভালো আছি। হুম, হ্যাঁ বল। আমার একটা প্রশ্ন ছিল যে হুম আপনি যখন এভারেস্ট উঠছিলেন, তখন অনেক সময় হয়েছে হুম, যে নিশ্চয়ই আপনি ভেবেছিলেন মৃত্যু হতে পারে, কিন্তু হ্যাঁ কিন্তু পাহাড়ের চূড়টা দেখতে পাচ্ছিলেন, কিন্তু অনেক জিনিস হুম, ঘটতে পারে। আপনি হ্যাঁ। সাহসটা কি করে পেলেন যে এভারেস্ট জয় করতে পারবে? সাহসটা একটা কনফিডেন্ট এসে যায় ছোট থেকে, যে আমি ট্রেনিং প্র্যাকটিস করেছি, বারে বারে আমার অভিজ্ঞতা হয়েছে যে অন্যরা যখন হাই অল্টিটিউডে দেখছি যে অসুস্থ হয়ে যাচ্ছে, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, আমি কিন্তু স্ট্রং থাকছি, বরঞ্চ যত উপরে যাচ্ছি আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছি। তো সেই কনফিডেন্টটা তো আমি বুঝে গেছি যে আমি অসুস্থ হয়ে কোনো দুর্ঘটনার চান্স আমার ক্ষেত্রে নেই। হ্যাঁ, হাই অল্টিটিউড সিকনেস আমার হয় না, সেই কনফিডেন্টটা ছিল। এবার আর একটা দিকে আছে যে বিপদ দুর্ঘটনা তো ঘটতেই পারে, যদি পাথরের ধস নামে বা বরফের ধস, অ্যাভালাঞ্চ নামে, সেই ক্ষেত্রে তো কিছুটা অনেকটাই আমাদের কিছু করার থাকে না। কিন্তু সেটা নিজেকে বুঝতে হয়, আমাদের ট্রেনিং এ শেখানো হয় যে যখন তুষার ঝড় চলছে, তুষার ঝড় থেমে গেলেও 2-3 দিন কিন্তু ওই পাথরের ধস বা বরফের ধস নামতে থাকবে। ওই কারণে ওয়েদার ভালো হয়ে গেলেও, ওয়েদার পরিষ্কার হয়ে গেলেও কিন্তু 2-3 দিন আমরা ওপরে যাই না, নিচে বেস ক্যাম্পেই আমরা ওয়েট করি। 2 দিন পর ওই বরফের ধসগুলো সব নেমে যাবে, আবার স্টেবল হয়ে যাবে বরফটা, তারপরে আবার আমরা ওপরে উঠি। এইগুলো কিছু টেকনিক্যাল ব্যাপার যেগুলো আমরা শিখি ট্রেনিং এ, এইগুলোতে অ্যাপ্লাই করতেই হয়। আর একটা হচ্ছে সাহস, কষ্ট তো প্রচন্ডই হয় ওরম দুর্গম জায়গা দিয়ে ক্লাইম্ব করা, কিন্তু এই যে এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সাপোর্ট,
মা বাবার কথা, টিচারদের কথা, এত মানুষ যে আশা করে বসে আছে আমাকে এত ভালোবাসে, তাদের কথা মনে করে সেই কষ্টটা পেরিয়ে যেতে পারি, এইটাই। আচ্ছা, আমাদের থ্যাংক ইউ রিভু, থ্যাংক ইউ পিয়ালি। দেবাংশুর একটা প্রশ্ন আছে, দেবাংশু কি এখনো আছে কলে? দেবাংশু আছে। Yes, yeah. হ্যাঁ দেবাংশু, তুমি তোমার প্রশ্নটা করো, তোমার একটা দেবাংশু প্রশ্ন। তুমি তোমার ক্যামেরাটা অন করো। Okay. Um. হ্যাঁ Yes. বল। Um. আপনি আহ দেবাংশু তুমি যদি মনে করো তুমি ইংরেজিতে প্রশ্ন করো, তুমি আমরা ইংলিশে হ্যাঁ করতে পারো, হ্যাঁ। how many jackets did you wear? তুমি কটা জ্যাকেট পরেছিলে ঠান্ডার মধ্যে? ওহো, মোটামুটি 5টা লেয়ার, 5 লেয়ার জ্যাকেট তো পরতেই হয়েছিল। আর ওপরের যে 2টো লেয়ার, সেটা তো ওই পাখির পালক মানে ফেদার দিয়ে তৈরি হয়, ওটাকে ডাউন বলে, সুপার ডাউন। একরকম বিশেষ ধরনের বার্ডের ওই ফেদার দিয়ে ওই জামা প্যান্ট একসাথে ডাউন স্যুট বলে, ওটা পরতে হয়। আপার লোয়ার একসাথে হয়। আর একটা হয় উপর দিয়ে আবার একটা জ্যাকেট প্যান্ট, সেটারও ডাউন ফেদারের হয়, ওটারও আবার একটা পাখির পালকের লেয়ার পরতে হয়। 2টো পাখির পালকের জ্যাকেট প্যান্ট থাকে, আর ভেতরে আরো 3টে মোটামুটি লেয়ার থাকে থার্মালের, মানে যেটা মেরিনো উল দিয়ে তৈরি, তারপর ফ্লিজ, আরো 1-2টো থার্মাল এক্সট্রা ফ্লিজ একটা, সেসব পরে নেওয়াই যায় আর কি। এই অনেকগুলো থাকে, 5-6টা লেয়ার পরতে হয়। আচ্ছা, এবার আমাদের ছাত্রছাত্রীদের প্রশ্ন আরো দুজনের ছিল, অর্চিষা আর পৃথিকা, আমি ওদের দেখছি না। ফলে আমি ছাত্রছাত্রীদের থেকে এবার একটু বড়দের প্রশ্নে চলে যাই, আমাদের কিছু কিছু যারা প্রশ্ন করতে চেয়েছে। তা তার মধ্যে প্রথমেই হ্যাঁ আজকে তোমাকে যে যে প্রাইমারিলি হোস্ট করছে, মানে আমাদের যে শিক্ষালয়ের হ্যাঁ অনুষ্ঠান, তো সেই শিক্ষালয়ের হ্যাঁ প্রিন্সিপাল, যার হয়ে আমি করছি এই আচ্ছা বেসিক্যালি আচ্ছা ইয়েটা পরিচালনাটা, হ্যাঁ তা সেই আচ্ছা রাজদীপ, আমাদের প্রিন্সিপালের একটা প্রশ্ন আছে। রাজদীপ, তোমার প্রশ্নটা তুমি করো। আচ্ছা। পিয়ালি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি কি বলবো, আমি মনে হচ্ছে যেন একটা নভেল পড়ছি। তুমি যে গল্প বলছো, তোমার এবার বইয়ের জন্য অপেক্ষায় থাকবো। তোমার যা হ্যাঁ এক্সপিরিয়েন্স, 10-12টা বই লেখা হয়ে যাবে তোমার। হ্যাঁ, তুমি যদি সেটা তো সবাই বলে। মাউন্টেনিয়ারিং মানে যখন, জানি না তুমি তো আরো মাউন্টেনিয়ারিং করবে, যখন তুমি মনে হবে যে তুমি রেস্ট নেবে, তোমার মানে ইউ উইল বি আ ফেমাস রাইটার, তুমি একটা বিরাট বড় লেখিকা হয়ে যাবে, আমার যা মনে হয়। হ্যাঁ, আপনাদের আমার আশীর্বাদ। আমার অনেক প্রশ্ন। প্রথমত হ্যাঁ তুমি যখন ওই মাউন্ট মাকালুটা নিয়ে বলছিলে, তখন আমি একটুখানি স্পেল ব্লাউন্ড। বলছিলে হ্যাঁ তুমি চোখে অন্ধ হয়ে গেছিলে, বাইরে ছিলে, হ্যাঁ তোমাকে ছেড়ে সবাই চলে গেছিল। হ্যাঁ তুমি বললে তুমি বোধহয় 1-2 দিন বোধহয় ওরম ভাবে ছিলে। হ্যাঁ, টোটাল মোট 50 ঘন্টা ওই উচ্চতায় একদিন আমি পুরো একা ছিলাম। হ্যাঁ ওরম অবস্থায় একদিন। মানুষ নিজেকে কিভাবে মনের জোর দেয়? মানে আমার মতন মানুষ থাকলে তো আমি তো হাল ছেড়ে দিতাম, বলে ভগবান আমাকে উঠিয়ে নাও। কিন্তু কিভাবে তুমি নিজেকে মোটিভেট করো, মানে তোমার মতন, সেটা আমাদের একটা শেখার জিনিস। তুমি বললে যে হ্যাঁ হ্যাঁ মাউন্টেনিয়ারিং ট্রেনিং করে করা যায়, কিন্তু হ্যাঁ ওইটাকে ঊর্ধ্বেও কিছু একটা আছে যেটা তুমি করো, হ্যাঁ যেটা তোমার মনের একটা সাংঘাতিক জোর। সেটা আমাদের সবারকে হ্যাঁ একটু যদি বলো, তাহলে আমার খুব শোনার ইচ্ছে হ্যাঁ যে তখন তুমি কি করেছিলে। হ্যাঁ। তো একটা তো প্রথমত আমার এত অভিজ্ঞতা ছিল, 8000 মিটারে আমার প্রচুর যাওয়ার অভিজ্ঞতা তার আগে তো হয়ে গিয়েছিল। 5টা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক মাকালুর আগে তো আমার সামিট হয়ে গিয়েছিল, এবং উইদাউট অক্সিজেনই আমি বেশিরভাগ ট্রাই করি, যে কারণে অক্সিজেন ছাড়া থাকারও আমার কনফিডেন্টটা ছিল। তো ওই অভিজ্ঞতার ইয়ে থেকে, আর আমি জানি যে আমি অসুস্থ হয়ে বা হাই অল্টিটিউড সিকনেস আমার আসে না, এবং কতদিন অবধি আমি না খেয়ে থাকতে পারবো বা স্ট্রেংথটা কতদিন অবধি বজায় রাখতে পারবো, এই ক্যালকুলেশন গুলোও আমার ছিল। তো সেই দিক থেকে আমার কনফিডেন্স ছিল যে হয়তো বেঁচে থাকা অসম্ভব। ওই জায়গায় শেরপারা নিজেরাও বলেছিল যে কোনো শেরপাও বেঁচে থাকে না, কিন্তু আমার এমন এমন কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল যে খানিকটা কনফিডেন্স ছিলাম যে অসম্ভব হলেও হয়তো আমি বেঁচে যাবো, আমার ক্ষেত্রে হয়তো এটা ব্যতিক্রম হবে, সেই কনফিডেন্সটা ছিল আমার। কিন্তু আবার আর একদিকেও ভাবছিলাম যে সেটা ভুলও হতে পারে, হয়তো আমি বেঁচে থাকবো না, এখানেই হয়তো এটাই শেষ আমার।
কিন্তু সেইটা নিয়ে আমার কোনো আক্ষেপও আবার ছিল না, কারণ ছোটবেলা থেকে আমি যা পেয়েছি আজকে এতদিন অবধি, মানে জীবনে যে জায়গায় পৌঁছতে পেরেছি, যা কিছু পাওয়া তার সবকিছুই আমার পাহাড়ের জন্য, মাউন্টেনিয়ারিং এর জন্য। মানে সেই 5 বছর বয়স থেকে তো করছি, মানে পুরো জীবনটাই তো আমার পর্বতারোহণের জন্যই হয়ে গেছে। এবং জীবনে তো আরো অনেক অনেক ঘটনা ঘটেছে, এই যে এত এত বছর পেরিয়ে আসা, জীবনে তো অনেক ওঠা পড়া, অনেক কিছুই মানে ঘটে, ব্যক্তিগত জীবনেও আরো অনেক কিছু ঘটে। তো সেই ক্ষেত্রে পর্বতারোহণই তো বারে বারে আমার জীবন বাঁচিয়েছে। তো সেই ঘটনাগুলো থেকে আমি এটাই মনে করতাম যে যদি আমার মৃত্যু ঘটেও, তো আমি জানবো যে পাহাড় চেয়েছে, ঘটেছে, সেটা নিয়ে পাহাড়ই আমাকে জীবন দিয়েছে, পাহাড়েরই একমাত্র অধিকার আছে আমার জীবন নিয়ে নেওয়ার। তো পাহাড়ে তো মৃত্যু ঘটলে সেটা তো আমার সবচেয়ে বড় পাওনা, যে আমার ভালোবাসার জায়গায় আমি চলে যেতে পেরেছি, মানে থেকে যেতে পেরেছি চিরকালের জন্য। তো সেটা নিয়েও আমার কোনো সামান্যতম ভয় আক্ষেপ একদমই ছিল না। যদি আমি বেঁচে নাও ফিরতাম, সেটাও যদি ঘটতো, আমি একদমই ওই কারণে কোনো ভয় টেনশন একদমই, আমি যে ছিলাম একে একে, এতটুকু আমি ভয় পাইনি। এবং আমার যেটা মনে হয় যে কখনো মানে পাহাড়ের মৃত্যুটা বোধহয় অতটা কষ্টকরও নয়। আমি তো বহুবার মানে মৃত্যুর মুখোমুখি গেছি, বা ওই হাই অল্টিটিউডে অনেক রকম ঘটনা ঘটে, এবং সেখানে দেখেছি আমি যে ঠান্ডা বা অক্সিজেন কম, তো ওখানে মানে হাত পা আস্তে আস্তে অবশ হয়ে যায়, বা ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, হাত পা অবশ হয়ে যায়। তো যে কারণে হয়তো মৃত্যুটা তো অতটা কষ্ট হয় না, মানে যেন মনে হয় ওখানে ধীরে ধীরে ঘুমিয়ে পড়া ব্যাপারটা ওখানে এরকমই ঘটে। তো সেই কারণে ওইখানে আমি একা একা থেকে যাওয়া নিয়েও একদমই আমার ভয় ছিল না কোনো কিছুই, মানে মৃত্যু ঘটতে পারে বা কিছু, সেই নিয়ে একদমই আমার টেনশন ছিল না, মৃত্যু ঘটলেও আমার কোনো টেনশন ছিল না। এইটা তবে আর একটা, আমি সারা রাত যেটা কাটিয়েছি, যতক্ষণ অবধি দেখছি যে বেঁচে আছি, মানে আমার প্রিয় গানগুলো নিজে নিজে গান করছিলাম, বা কিন্তু নিজেকে তো জাগিয়ে রাখতে হবে, মানে তুমি ঘুমিয়ে হ্যাঁ পড়তে পারবে না। জাগিয়ে, ওইটা তো হ্যাঁ, ওটা সবসময় আমি মনে করছিলাম যে ঘুমিয়ে পড়লে হবে না, ব্রিদিং এক্সারসাইজ কন্টিনিউ করছি এবং কন্টিনিউ নিজেকে জাগিয়ে রাখা। আর জীবনে যত ঘটনা আছে সব সময় হয়তো সবকিছু বলতে পারিনি, ওপেন সবকিছু বলা যায় না, সেই নিজস্ব ঘটনাগুলো মানে মাকালু শৃঙ্গটার সাথে নিজে নিজে কথা বলে যাওয়া, সবকিছু নিজে নিজে বলতে থাকা, এইগুলো সারা রাত করে গেছি আর কি। Wow. এইরকম করে তারপর মানে তো দেখলাম বেঁচে গেলাম, পুরোই স্ট্রংই পিয়ালি, ছিলাম আমার লাস্টে। তোমার কথা শুনে এই বাংলার কবিতার একটা লাইন আছে না, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। মানে তোমার কথা শুনে আমার সত্যি মনে হচ্ছে যে তোমার এই অভিজ্ঞতার সঙ্গে মানে ওই লাইনগুলো একেবারে ভীষণভাবে মিলে যায়। রাজদীপ, তোমার পরের প্রশ্নে যাবার আগে সায়নের একটা প্রশ্ন আছে, আমি সায়নের প্রশ্নটা একটু নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ রাজদীপ। নিশ্চয়ই। আর আমি জাস্ট আমি এন্ড করব, অসংখ্য ধন্যবাদ পিয়ালি। মানে এটা মনে হয় জীবনের একটা মানে এক্সপিরিয়েন্স, যেটা ভগবানের কৃপায় আমি করতে পেরেছি। তুমি যে এসছো আমাদের সঙ্গে কথা বলতে, মানে হ্যাঁ, খুব ভালো লাগলো, আপনাদেরও খুব ভালো লাগলো। সবাই প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ। সায়ন, তুমি মিউট করে তোমার আনমিউট করে তোমার যদি প্রশ্নটা করো সায়ন। সায়ন। হ্যাঁ, পিয়ালি, প্রথমত অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, মানে আহ মানে আমি তোমার খবর নিউজে পড়েছি বহুদিন থেকেই। আহ হ্যাঁ তো মানে আমিও স্কুল কলেজ লাইফে প্রচুর ট্রেকিং করতাম, কিন্তু আমার এখন খুব জানার ইচ্ছে যে তুমি উইদাউট অক্সিজেন কি করে ওই হাই অল্টিটিউডে তুমি ক্লাইম্ব হ্যাঁ করো? তোমাকে এভারেস্টে অক্সিজেন দিয়েছিল, হোয়াট ইজ দ্য হুম সিক্রেট? মানে কি করে করো উইদাউট অক্সিজেন? পিয়ালি আবার মিউট হয়ে গেছো, সরি। আচ্ছা। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। উম, না, আবার মিউট হয়ে গেছো। হ্যাঁ, না, বারবার মিউট হয়ে যাচ্ছে তুমি somehow। হোস্ট মিউটেড ইউ এরম লেখা আচ্ছা আসছে, আচ্ছা, কেউ ঠিক আছে, এবার এবার ঠিক আছে। হ্যাঁ। তো অক্সিজেন ছাড়া করতে গেলে আসলে স্পেশাল ট্রেনিং এর দরকার পড়ে, যেটা বললাম বিদেশিরা যে সুযোগটা পায়, স্পেশাল চেম্বার বানিয়ে তার মধ্যে আর্টিফিশিয়ালি ওই এয়ার প্রেসার কমিয়ে অক্সিজেন কমিয়ে দিয়ে সেখানে তারা সারা বছর প্র্যাকটিস করতে থাকেন, বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ এবং
তার ভেতরেই ঘুমোনো, হ্যাঁ সেইগুলোই লো অক্সিজেন লো এয়ার প্রেসারে ওনারা প্র্যাকটিস করেন, দিয়ে উইদাউট অক্সিজেনে ট্রাই করেন। কিন্তু আমার ক্ষেত্রে তো ইন্ডিয়াতে সেই সব সুযোগগুলো নেই। আমার ক্ষেত্রে ন্যাচারালি করতে, এবং আমি এটা কিন্তু জেনে বুঝে করিনি। আমি কি আজকে মাউন্টেনিয়ার হয়ে গেছি বা এত মানে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি, এত মানুষ আমাকে আজকে চিনছে, এটা কিন্তু আমি কোনোদিন ভাবিও নি যে এটা আমি পাবো। মানে আমি পর্বতারোহণটা খুব ভালোবাসতাম, যেটা বললাম 5 বছর বয়সে, 5-6 বছর বা 10-12 বছর বয়সে বা অনেক বড় অবধি এত কিছু তো আমি বুঝতামই না। হ্যাঁ আমি ভালোবাসি সেটা থেকে মানে জান প্রাণ দিয়ে করতাম এইটাই। কিন্তু ওইটা করতে করতেই যে আমার মধ্যে ওই যে 5-6 বছর বয়স থেকে পাহাড়ে দেখলে আমার এত আনন্দ হতো যে দৌড়ে দৌড়ে আমি ওই খাড়াই চড়াই সব পেরিয়ে চলে যেতাম, উঠতাম নামতাম, এই করেই আমার ন্যাচারালি মানে শেরপাদের মতো হার্ড লাংস, ওই সময় তো অর্গানগুলো মানে তৈরি হয় মানে ম্যাচিওর হতে থাকে, ওইভাবেই আমারটা ছোটবেলা থেকে তৈরি হয়ে গেছে। তো ওই একটা মানে আমার প্লাস পয়েন্ট আছে, ওই সুবিধাটা আমি পাই। আর তারপরে আর সবচেয়ে যখন মাকালু আমি মানাসলু অষ্টম উচ্চতম শৃঙ্গ 2018-য় আমি প্রথম চলে গেছি, কাউকে না জানি, কেউ জানতোই না যে যাচ্ছি, ব্যাঙ্গালোর নিয়ে চলে গেছি এবং সামিটও হয়ে গেছে। এবং ওপরে তো মানে কোনো খবর নেটওয়ার্ক কিছুই থাকে না, আমি তো কিছু জানি না। আমি আমার সেটাতেও প্রচুর বাধা এসছিল, নানা রকম ভয়ও দেখিয়েছে কেউ কেউ, জানতে পেরে গিয়ে কি ঘটেছিল সেগুলো আমি জানি না। আমাকে ফোনে যখন ট্রেকিং করে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, ফোন করে অচেনা লোককে জানি না বলছে যে এমবাসি থেকে কল করছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমার জন্য রেস্কিউ টিম পাঠাচ্ছি, এইসব আমাকে বলছে। আমি তো তার মানেই বুঝি না। আমি তো বলছি আমি তো পাহাড়ি গ্রামে আছি, এখন মানাসলু বেস ক্যাম্প যাচ্ছি, খুবই তো ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি, তাহলে কেন আপনারা আমাকে ফেরত যেতে বলছেন, রেস্কিউ টিম পাঠাচ্ছি বলছেন, এইসব কেন বলছেন? তারপর আবার সে ফোন কেটে দেয়, তারপর আর তাকে ফোনেও পাইনি, এইসব এরকম নানা রকম ঘটেছিল। এগুলো অদ্ভুত ব্যাপার, সেগুলোর লিঙ্কও আমি কিছু পাইনি। হঠাৎ করে তারা মানে আমার শেরপার ফোনে ফোন করে এইসব কথা বলছিল, তারা কিভাবে পেলো বা জানতে পারলো কি করে আমি এসছি জানি না। তো সেইটা তারপর আমার এত বাধা পেরিয়ে মানাসল আমি কিন্তু কনফিডেন্ট, আমিও সব ভয় দেখানোতে ভয় টয় পাইনি। কিন্তু পৃথিবীর প্রথম আমার মানে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ কিন্তু আমার জীবনের প্রথম, সেটা তো একটু তো ভয় লাগছে যে অষ্টম উচ্চতম শৃঙ্গতে যাচ্ছি, একটা তো ব্যাপার আছে। তো তারপর যখন সামিট করে নেমে কাঠমান্ডুতে পৌঁছেছি, তখন আমি ফোনে প্রথম নেটওয়ার্ক পাই এবং ফোনটা খুলে দেখি মানে আমি কোনোদিন ভাবিনি যে এরকম হবে। মানে পুরো মিডিয়াতে আমার খবরে ভর্তি ছেয়ে গেছে, আমার ফোনে ফেসবুকে শুধু শুধু আমার খবর আসতে থাকছে, বিভিন্ন নিউজ চ্যানেল খবরের কাগজ সবাই আর কি শেয়ার করেছে আমাকে ট্যাগ করে করে। মানে ওটা আমি জীবনে প্রথম জানতে পারলাম যে এরকম মাউন্টেন সামিট করলে এরকম কিছু পাওয়া যেতে পারে। কিন্তু 2018 সালের আগে অবধি কিন্তু আমি জানতাম না যে কিছু মানে এত ভালোবাসা, মানুষের এত ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট আমি পাবো। তার আগে অবধি আমি শুধু পর্বতারোহণ খুব ভালোবাসি, শুধু পর্বতারোহণের জন্যই কিন্তু আমি করে গিয়েছিলাম, এবং তার থেকে আমার ন্যাচারালি এগুলো তৈরি হয়ে গিয়েছিল যে অক্সিজেন ছাড়া যে আমি করতে পারছি হার্ড লাংস, মানে এই পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই আমার তৈরি হয়ে গিয়েছিল, এই আর কি। ধন্যবাদ পিয়ালি, ধন্যবাদ। হ্যাঁ অসাধারণ। আমরা অনেকখানি সময় চলে গেছে, তোমার রাতও হয়েছে, আমরা খালি শেষ একটা হ্যাঁ প্রশ্ন নিয়ে নেব আমাদের অডিয়েন্সের থেকে, তারপরে আমার খালি দুটো প্রশ্ন আছে, তারপরে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আমাদের যে সাধারণ সম্পাদক সহেলি কর, ওর একটা হ্যাঁ প্রশ্ন ছিল। সহেলি, তুই যদি আনমিউট করে তোর প্রশ্নটা করিস, আর তারপরে কিন্তু আমাদের প্রশ্নোত্তর শেষ করে আমরা আমাদের হ্যাঁ অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। নমস্কার পিয়ালি, মানে আজকে হ্যাঁ তোমার ম্যাম। সাথে কানেক্ট হতে পেরে যে এত ভালো লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে। মানে মনে হচ্ছে যে সারা ভালো দিন তোমার লাগে। গল্পগুলো শুনি, মানে অ্যাকশন হ্যাঁ অ্যাডভেঞ্চার মুভির মতো। আহ, হ্যাঁ আমাদের এখানে তো বাংলা স্কুল, আর তুমি আজকে আমাদের সাথে কানেক্ট করে হ্যাঁ সবাইকে খুব ইন্সপায়ার করেছো। মানে অনেক বাচ্চারাই হুম, হয়তো এরপরে মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার স্পোর্টস সম্বন্ধে হ্যাঁ জানতে চাইবে, এটা একটা যে হ্যাঁ অপশন আছে সেটাও। আমার কোয়েশ্চেন হ্যাঁ হচ্ছে যে তুমি তো একটা স্কুলের মানে স্কুলের টিচার, এবং হ্যাঁ আমাদের হ্যাঁ দেশে স্কুলে পড়াশোনাতে অনেক বেশি জোর দেওয়া হয়, নিশ্চয়ই সেটা খুব ভালো হ্যাঁ কথা। কিন্তু হ্যাঁ পড়াশোনা ছাড়া তাছাড়া এই যে হ্যাঁ স্পোর্টস, আর্ট, অন্য কিছুতে সেরকম হয়তো হ্যাঁ আমার মতে মনে হয় যে সেরকম হ্যাঁ জোর দেওয়া হয় না। তুমি হ্যাঁ 5 বছর বয়সে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই দেখে ইন্সপিরেশনটা পেয়েছো, তারপরে নিজে হ্যাঁ থেকে জোর করে এটা করেছো, হ্যাঁ কিন্তু তোমার
মনে হয় যে কি করে এগুলো বাচ্চাদেরকে আরো এক্সপোজার দেওয়া উচিত, যে ওরা যাতে জানে যে আরো অপশন আছে, হ্যাঁ পড়াশোনা ছাড়াও এই হ্যাঁ স্পোর্টস অন্য কিছুতে আরো অপশন আছে। সেটা কি তুমি কোনো চেঞ্জ হ্যাঁ দেখতে পাচ্ছো? আহ বা আরো কি এতে মানে অ্যাডভান্স হওয়া উচিত স্কুলে বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে? হ্যাঁ এইবারে এখনো পর্যন্ত যে বলি মানে যে অভিজ্ঞতাটা হলো এখনো পর্যন্ত গভর্নমেন্টের লেভেল থেকে এটার জন্য তো একটা তো ফিনান্সিয়াল সাপোর্টও দরকার, যেমন ক্রিকেট ফুটবলকে প্রচুর, হকিকেও উড়িষ্যা থেকে প্রচুর সাপোর্ট করলো, এই সাপোর্টটা তো না হলে সম্ভব হয় না। কিন্তু ব্যক্তিগত লেভেলে বা ভালো ভালো মানুষরা এগিয়ে এসে সেই চেষ্টাটা করছেন এবং আমারও সেই চেষ্টাটা আছে। তো কি করা যায় সেটা আমি চেষ্টা করছি। আমারও এটা প্রচুর স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমিও তো ইনভাইটেশন পাচ্ছি এবং এই সচেতনতাটাও তো ছিল না, মানে আমাদের এডুকেশন সিস্টেমেও একটু মানে গন্ডগোল বা যেটা বলা যায়, সবাইকে শুধু পড়াশোনা ভালো রেজাল্ট বেশি নম্বর পেলেই যে সে হবে, যে কারণে অনেক এই যে সুইসাইড এই মাধ্যমিক এইচএস মাধ্যমিক হলেই মানে একটা দেখা যায় খবর বেরোতে শুরু করেছে যে খারাপ রেজাল্টের জন্য নিজেকে শেষ করে, এই যে ঘটনাগুলো ঘটছে। কিন্তু সে পড়াশোনাটাতে একটু কম নম্বর পেলে অন্যান্য যে খেলাধুলা নাচ গান আঁকা যে যেটা ভালোবাসে, আজকে আমি তো ম্যাথামেটিক্স নিয়ে আমি গ্রাজুয়েশন করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক চাকরির পরীক্ষা আমি পাস করেছিলাম, কিন্তু আমার বাড়ির পরিস্থিতির জন্য প্রাইমারি টিচারে আমি জয়েন করেছি, যেহেতু বাড়ির একদম কাছে পেয়েছিলাম, কারণ বাবা বহু বছর শয্যাশায়ী অসুস্থ, মা 1 বছর হলো মারা গেছেন, সেই পরিস্থিতির জন্য। কিন্তু আমাকে তো আজকে সারা পৃথিবী পর্বত আরোহণের জন্য চেনে, আমাকে তো পড়াশোনার জন্য আমাকে তো চেনে না। ম্যাথামেটিক্স তো যথেষ্ট কঠিন সাবজেক্ট যেটা নিয়ে আমি পড়েছি। তো সেটাই বলার মানে যে যেটা ভালোবাসে সেটা নিয়ে এগুলোও কিন্তু পৃথিবীর অনেক উঁচু জায়গা অনেক বড় কিছু করা যায়। এই জিনিসটা কিন্তু স্কুল কলেজেও দেখেছি আমি সেইভাবে উৎসাহিত অতটা এখনো সেই সিস্টেমে বা ইনফ্রাস্ট্রাকচারটাও তো নেই, তারা যে করবে সেটাও নেই। তো এইগুলো তো তৈরি করার দরকার আছে, কিন্তু মাউন্টেনিয়ারিং এর দিক থেকে আমি দেখছি যেহেতু প্রচুর স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা থেকেই তারা উৎসাহ জানিয়েছে, আমি এখন একটা চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে এখনই সেটা নিয়ে পুরোপুরি ওপেন কিছু বলছি না। কিন্তু একটু বড় মাপেরই আমি চেষ্টা করছি যে গভর্নমেন্ট সাপোর্ট না থাকলেও যাতে, আরো তো অনেক রকম রাস্তা আছে, পাহাড়ে যখন পাহাড় প্রমাণ বাধা যখন ক্রস করে যাচ্ছি তখন এটা তো আমাকে পার হতেই হবে, একটা রাস্তা বের করতেই হবে, সেটা ইচ্ছা আমার আছে। রিয়ালি তুমি যে চেষ্টাটা করছো এবং যে ইয়ে করছো সেটা হ্যাঁ হয়তো এখন খুব ইনিশিয়াল স্টেজে আছে তুমি বলছো। হ্যাঁ আমি হ্যাঁ নিজের থেকে বলছি যে যদি সেখানে কোনো হেল্প বা আমরা যদি করতে পারি হ্যাঁ কিছু, নিশ্চয়ই সাথে হ্যাঁ থাকবো। হ্যাঁ নিশ্চয়ই আমি জানাবো আচ্ছা, সবকিছু। থ্যাংক ইউ পিয়ালি। অশেষ অশেষ ধন্যবাদ পিয়ালি, এবং থ্যাংক তোমার ইউ। সেই প্রয়াস সফল হোক। সেই প্রসঙ্গে থ্যাংক আসি, ইউ। তুমি তোমার প্রয়াসের ক্ষেত্রে অর্থনৈতিক হুম আহ, চেষ্টার কথা বললে। হ্যাঁ তোমাকে নিজেকে অনেক কষ্ট করে ফান্ডিং জোগাড় করতে হয়েছে তখন তুমি গেছো, হ্যাঁ রাইট? এবং হ্যাঁ আমি জানি যখন হ্যাঁ তুমি তোমার অভিযানটা অনেকটাই ক্রাউড ফান্ডেড ছিল বোধহয়, এবং হ্যাঁ হ্যাঁ হয় প্রথম এবং একমাত্র এরকম অভিযান যেটা ক্রাউড ফান্ডেড অভিযান তুমি করেছিলে। হ্যাঁ তা তোমার এখন তোমার, আমি যা শুনেছি শেষ গত বছর তুমি যে হ্যাঁ অন্নপূর্ণা এবং ইয়েতে মাকালু মাকালু। মাকালু গেলে, হ্যাঁ তুমি এখনো তার মাকালু। সার্টিফিকেট পাওনি বোধহয়, তোমার হ্যাঁ হ্যাঁ অর্থনৈতিক লোনে। হ্যাঁ তা হ্যাঁ তোমার ওই এখন এক্সিবিশনের excuse পেমেন্টটা কি নেপালে দেওয়া, ওরা আসলে নেপাল এজেন্সি তো আমাকে অনেক বছর ধরে চেনে। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, শোনা হ্যাঁ যাচ্ছে। ওই তো নেপালে এবার আমার যেহেতু কথাবার্তা ব্যবহার এত বছর দেখে এসছে, তো আমাকে একটু অন্যদের থেকে আলাদা করেই দেখে, অন্যদের হয়তো টাকা জমা না করলে অভিযানে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, কিন্তু ওরা অন্নপূর্ণা মাকালো যেহেতু আমার সেই সময় টাকাটা জোগাড় হয়নি, ওরা আমাকে টাকার ছাড়া নিয়ে গিয়েছিল, মানে অন্যান্য বিদেশিরা যে টাকা জমা করেছিল সেই টাকা আমারটা খানিকটা কাজ চালিয়ে নিয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে পেমেন্টটা তো ক্লিয়ার করতে হবে, ওদের থেকেও তো নিজের ইয়ে থেকে তো আমার অভিযানের জন্য খরচ ওরা করে ফেলেছে। তো ওইটাই এবার এমন পরিস্থিতি, আমিও চেষ্টা চালাচ্ছি কিন্তু যতটা খুবই অল্প অল্প সামান্য সামান্য করে হচ্ছে ওদেরকে আমি পাঠাতে থাকছি, কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি 28-29 লক্ষ মতো, যে কারণে ওই 1-2 লাখ মতো এরকম করে করে পাঠাতে পেরেছি আর কি। তো হ্যাঁ, তা এই চেষ্টা ক্ষেত্রেই চালিয়ে আমি যাচ্ছি। আমি হ্যাঁ কেন প্রসঙ্গটা আনলাম, কারণ আমাদের এখানে অনেকেরই হ্যাঁ চেনা
পরিচিত মানুষ থাকে যারা এখানে যুক্ত আছে, এবং সেটা হ্যাঁ অভিভাবক এবং যারা আজকে হ্যাঁ সদস্য জয়েন করেছেন তাদেরও বলছি, পিয়ালিকে হ্যাঁ অনেক কষ্ট করে পর্বতারোহণ করতে হয়েছে, মানে আমি নিজের চোখের সামনে থেকে সেটা দেখেছি। ফলে আপনাদের যদি কেউ চেনা জানা এরকম থাকেন যারা স্পন্সর করতে আগ্রহী হয়তো হতে পারেন, যদি আপনারা কানেক্ট করে দিতে পারেন পিয়ালির সঙ্গে, তাহলে হয়তো ওর কিছুটা সাহায্য হয়। কারণ যেটা বললাম, ও গত বছর অন্নপূর্ণা এবং মাকালুতে উঠেছে, কিন্তু তার সার্টিফিকেট এখনো পেয়ে উঠতে পারে। হ্যাঁ প্রায় 29 লক্ষ টাকা বাকি আছে নেপালের এজেন্সিকে দেওয়ার। হ্যাঁ আপনাদের যদি পরিচিত কেউ এরকম কোনো অর্গানাইজেশন থাকে যারা স্পন্সর করতে আগ্রহী হয় বা কিছু, পিয়ালি কিন্তু আমাকে এটা একেবারেই বলতে বলেনি, কিন্তু আমি জানি পিয়ালি হ্যাঁ হোয়াট শি বেসিক্যালি গোজ থ্রু, সো আমি নিজের লিবার্টিটা নিয়েই আমি বলছি যে আপনারা সেটা করতে পারেন। পিয়ালি, আর একটা প্রশ্ন যেটা হ্যাঁ আমি দিদি। ভাবছিলাম, যে তুমি মোটামুটি ভারতবর্ষ বা নেপালের মধ্যে কাছাকাছি যতগুলো পিকে তোমার পক্ষে যাওয়া সম্ভব তুমি প্রায় সবকটাই, হ্যাঁ একটা হ্যাঁ ছাড়া হচ্ছে আমরা একটাই আমরা কাঞ্চনজঙ্ঘাটার আমরা যেটাকে নিয়ে খুব, মানে আমরা যেটা হ্যাঁ দেখে দেখে অভ্যস্ত দার্জিলিং এ গিয়ে। হ্যাঁ কিন্তু কাঞ্চনজঙ্ঘার আবার আমার বলতে ভয়ও করে, কারণ কাঞ্চনজঙ্ঘা থেকে হ্যাঁ সন্ধ্যা গায়েনকে আমরা হারিয়েছি 2013 হ্যাঁ সালে। হ্যাঁ তা হ্যাঁ তোমার কি এরকম কোনো প্ল্যান আছে না, যে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাটা তো প্ল্যান আছে, কিন্তু মেন আর একটা হচ্ছে যে চায়নার দিকে দুটো পিক আছে, সিসাপাংমা আর চোয়ু, এটাও ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিকের মধ্যে পড়ে। এবার চায়না তো অনেক বছর বর্ডার বন্ধ রেখেছিল, করোনার পর থেকে পুরোই বর্ডার বন্ধ। তো এই বছর খুলেছে বর্ডার, তো আবার কবে বন্ধ করে দেবে কোনো ঠিক নেই। ওই কারণে ইচ্ছা তো ছিল, কিন্তু পরিস্থিতি এখন ওই এজেন্সিকে পেমেন্ট না করলেও তো আবার এই অভিযানে আমাকে নিয়ে যাবে না। তো সেইরকম একটা ব্যাপার আছে, তো চেষ্টা করছি, দেখা যাক, গেলে তো 25-এর মার্চ এপ্রিল ওই সময়ে আছে। তো যে কারণে যদি আগে চায়নার যদি হয় কিছু মানে ইয়ে স্পন্সর বা ফান্ড জোগাড়, তাহলে চায়নাটাই আগে চেষ্টা করব, কারণ চায়নার বর্ডারটা আবার কখন বন্ধ হয়ে যাবে ওগুলো তো আবার তখন করা যাবে না। কাঞ্চনজঙ্ঘাটা আমি যে কোনো সময়ই করতে পারবো। তো ওইটা সিসাপাংমা চোয়ু এই দুটো আমার আগে ইচ্ছা আছে চায়না দিয়ে যেটা। তুমি, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে তুমি কি কখনো ভাবো যে তুমি নিজে এরকম কোনো পর্বতারোহণ পর্বতারোহণ হ্যাঁ শেখানো কোনো পর্বতারোহণ, প্রতিষ্ঠান হ্যাঁ। করবে বা এরকম করবে কিনা? হ্যাঁ ওটা তো ইচ্ছা আছে, ওটাই আমি চেষ্টা করছি বড় মাপের, এবং আমাকে আচ্ছা। ছোটবেলা থেকে যে বাধাগুলো পেতে হয়েছে সেইগুলো যাতে আর মানে পরবর্তী প্রজন্মকে বা ছোট ছেলে মেয়েদের যাতে না আর ওই বাধার সম্মুখীন হতে হয়। তো সেইভাবেই আমার করার ইচ্ছা আছে, অনেক কিছু পরিকল্পনা আছে। পিয়ালি, আমি তোমার আর সময় নেব না। আমি জানি তোমার ওখানে এখন রাত্রির কটা, প্রায় 11:45 বাজে, রাইট? ওই 11:30, So, হ্যাঁ অনেক রাত এক্সাক্ট হয়ে পৌনে। গেছে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। তোমার হ্যাঁ তোমাদের এই প্রতি কথা, তো আমি আহ, চিরকৃতজ্ঞ থাকবো, তোমাদের আহ, জন্যই তো এত কিছু সম্ভব হলো। তোমাকে শুধু স্বপ্ন অশেষ থাকলে তো হতো অশেষ না। অশেষ ধন্যবাদ। তোমার সঙ্গে কথা বলে আমাদের অসম্ভব ভালো লেগেছে। আমি জানুয়ারি মাসে চন্দননগরে যাব, হ্যাঁ তোমার সঙ্গে দেখাও হবে তখন হয়তো আচ্ছা অবশ্যই। আচ্ছা, হ্যাঁ দেখা ফলে হবে, আমি থাকবো জানুয়ারি। ফলে ভালো থাকো তুমি, আরো আরো অনেক হ্যাঁ সফল হও। তোমার হ্যাঁ 5 বছর থেকে যে দৌড় শুরু হয়েছে, সেই দৌড় আরো হ্যাঁ চলতে থাকুক আরো অনেক দিন। তোমার কাঞ্চনজঙ্ঘা, চীনের পিক, যেখানেই তুমি, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ সাফল্য তোমার পেছনে থাকুক সব সময়। অনেক ধন্যবাদ। শুভরাত্রি হ্যাঁ পিয়ালি। হ্যাঁ, তোমরা অনেক ভালোবাসা নিও, খুব ভালো লাগলো, গুরুজনদের আমার প্রণাম। শুভরাত্রি, ভালো থেকো সবসময়, বাচ্চাদেরও অনেক আমার ভালোবাসা, শুভেচ্ছা। অনেক শুভরাত্রি। ভালো থেকো পিয়ালি। হ্যাঁ। হ্যাঁ ভালো থাকবেন দাদা।